আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন আনিশা দাসের কলমে বিজয়গড়ের আতঙ্ক। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, আনিশা দাসের কলমে বিজয়গড়ের আতঙ্ক। আজ রবিবার সকাল থেকে আকাশটা মুখ ভার করে আছে, কোথাও আলোর রেখা মাত্র নেই। চারিদিকে নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। রাস্তাঘাটগুলো স্যাঁতস্যাঁতে অবস্থা। পড়ার টেবিলে বসে কিছু লেখার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মন বসাতে পারছি না। এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলাম। একবার নয়, 2-3 বার। তার সাথে একটা অতি পরিচিত গলার আওয়াজ দরজার বাইরে থেকে ভেসে আসছে। ভাইয়া বিভূতি, বিভূতি বাড়ি আছো নাকি? বিভূতি। আমি উঠে গিয়ে দরজা খুললাম। দেখি এক গাল হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আমার প্রিয় বন্ধুটি কিশোরী সেন। সে বলল, বিশেষ কোনো কাজে ব্যস্ত আছো নাকি? এত দেরি হলো যে? আমি হেসে বললাম, আরে না না, ব্যস্ত থাকবো কেন, ওই পড়ার টেবিলে বসে কিছু লেখার চেষ্টা করছিলাম মাত্র। তুমি ভেতরে এসো। আরে সে তো ঠিক আছে, তুমি কি ভুলে গেছো আজ রবিবার? অনেকদিন ঠাকুরমশাই বাড়ি যাওয়া হয়নি। চলো না ঘুরে আসি, এই মেঘলা ওয়েদারে বেশ জমে যাবে। কি বলো? তুমি একদম ঠিক বলেছ ভাই, বেশ অনেক দিন ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া হয়নি। কিশোরী একটু থেমে গিয়ে কপালে চিন্তার ভাঁজ নিয়ে জিজ্ঞাসা করল, ভাইয়া একটা কথা বলো তো, তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগছে, কিছু কি হয়েছে নাকি? আর বলো কেন ভাই, আমার যে সেজো পিসি শিলিগুড়িতে থাকে, তোমায় বলেছিলাম না একবার, তার ছোট ছেলে দেবেশ একটা চিঠি পাঠিয়েছে। লিখেছেন পিসিমার শরীরটা নাকি খুবই খারাপ, বোধহয় আর বাঁচবেন না। হ্যাঁ, চিঠিতে যেতে লিখেছে আমাকে আর গিন্নিকে একবার শেষবারের দেখা দেখতে চায়। তা কবে যাবে ভাবছো? হ্যাঁ, ভাবছি কালই বেরিয়ে যাব গিন্নিকে নিয়ে। কিশোরী আমায় সান্ত্বনা দিয়ে বলল, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে, অত চিন্তা করো না। আগামীকাল তো তোমরা যাচ্ছ। এই চা খাবে তো? তাহলে মন্দ হয় না ভাইয়া। আমি কিশোরীকে বসতে বলে ভেতরে গিয়ে জামাটা পাল্টে এসে চায়ের কাপটা হাতে তুলে চায়ে চুমুক দিয়ে বললাম, তবে আর দেরি করো না, বেরিয়ে পড়া যাক। চলো, আকাশের মুখটা কেমন ভার হয়ে আছে, যে কোনো সময় আবার বৃষ্টি আসতে পারে। আমরা চা শেষ করে ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। চৌরাস্তার মোড় থেকে এক প্যাকেট পাসিং শো আর গরম গরম জিলিপি নিয়ে ট্রাম রাস্তা ধরে হাঁটা শুরু করলাম মঠ লেনের উদ্দেশ্যে। এরই মধ্যে আকাশ ভেঙে বৃষ্টি নামল। আমি আর কিশোরী ছাতাটা মেলে হাঁটতে শুরু করলাম। বৃষ্টি হলে যেন কলকাতা শহর পুরোটাই মানব শূন্য হয়ে যায়। আমরা খুব দ্রুত পায়ে তারানাথের দরজার সামনে এসে পৌঁছলাম। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে চারি এসে দরজা খুলল। বলল, কাকা বাবুরা যে, আসুন আসুন, ভিতরে আসুন, একদম ভিজে গেছেন। কিশোরী ছাতাটা বন্ধ করছিল, ততক্ষণে আমি চারির হাতে জিলিপির প্যাকেটটা ধরিয়ে দিলাম। চারি বলল, বাবা আপনাদের কথাই বলছিলেন কিছুক্ষণ আগে, যান, বাবা ভিতরেই আছেন। আমরা ছাতা দুটো গুটিয়ে দরজার এক কোণে রেখে ঘরের চৌকাঠে পা দিতে যাব, এমন সময় ঠাকুরমশাই বললেন, তোমার পিসিমার কিচ্ছু হবে না বিভূতি, তুমি নিশ্চিন্ত থাকো। আমি ঠাকুরমশাইয়ের কথা শুনে হকচকিয়ে গেলাম। ঠাকুরমশাই বললেন, বসো বসো, চুপচাপ বসো তো এখানে। আমি আর কিশোরী তক্তপোষের ওপর গিয়ে বসলাম। ঠাকুরমশাই কি সব পুঁথি নিয়ে ঘাঁটাঘাঁটি করছেন। এরই মধ্যে কিশোরী কৌতূহলী দৃষ্টিতে বলে উঠল, আপনি কি করে জানলেন ঠাকুরমশাই? আমি কিশোরীকে ইশারা করতেই কিশোরী চুপ হয়ে গেল। তারানাথ বললেন, প্রাকৃতিক অতি প্রাকৃতিক কিছু ঘটনা আগে থেকেই জানা সম্ভব, যদি সেটিকে প্রত্যক্ষভাবে দৃষ্টি আকর্ষণ করা যায়। এই বলে তারানাথ চুপ করে গেলেন।
এরই মধ্যে চারি আমাদের জন্য দুটো রেকাবি সাজিয়ে চা আর তেলে ভাজা আর গরম গরম জিলিপি নিয়ে হাজির হলো। নিন কাকাবাবুরা, খেয়ে নিন। বাবা, তুমিও এসো। এই বলে চারি চলে গেল রান্নাঘরের দিকে। ঠাকুরমশাই বললেন, নাও নাও, শুরু করো। আরে ঠান্ডা হয়ে যাবে তো, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। কিশোরী জিলিপিতে এক কামড় বসিয়ে বলল, ঠাকুরমশাই, আপনি প্রাকৃতিক অতি প্রাকৃতিক নিয়ে কিছু একটা যেন বলছিলেন। যদি বিষয়টা একটু খোলসা করে বলেন, আমাদের বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ, অতি প্রাকৃতিক প্রত্যক্ষ করা সম্ভব। এই যে বিভূতি, বিভূতি কিছু একটা চিন্তার মধ্যে মগ্ন ছিল, এটাকে বলা হয় প্রাকৃতিক। যা দেখে বোঝা সম্ভব। আর অতি প্রাকৃতিক যা দেখা যায় না কিন্তু অনুভব করা সম্ভব। যেমনটা আমার মনে হচ্ছিল যে তোমরা আজ আমার বাড়িতে আসবে, এটা অতি প্রাকৃতিক। এর মধ্যে আরও অনেক বিষয় আছে যেটা এখন বলা সম্ভব নয়, সময় সাপেক্ষ। তাই আর এই বিষয়ে কথা বাড়ালে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে। তাই এখানেই চুপ করে যাওয়াটাই সমীচীন হবে। কিশোরী একটু চুপ করে থেকে আবার প্রশ্নবাণ ছড়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। ঠাকুরমশাই, তবে কি আজ আমরা কোনো নতুন গল্পের সাক্ষী হতে চলেছি? আমি বুঝতে পারলাম কিশোরী এভাবে বলতে চায়নি, মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। ঠাকুরমশাই কিছুটা রাগান্বিত হয়েই বললেন, দেখো, এসেই শুধু গল্প গল্প করবে না। আর এইগুলো কিন্তু মোটেও গল্প নয়, আমার জীবনের ঘটে যাওয়া বাস্তব ঘটনা। আমি কিশোরীকে ইশারা করতে কিশোরী চুপ হয়ে গেল এবং আমি পকেট থেকে পাসিং শোর প্যাকেটটা বের করে এগিয়ে দিলাম ঠাকুরমশাইয়ের দিকে। মুখ দেখে মনে হলো ঠাকুরমশাই একটু নরম হয়েছেন। বললেন, আরে আরে, এইসবের আবার কি দরকার? তোমরা আসলেই তো এই সিগারেটটা খাওয়া হয়। দাও, তা তোমরা কোন ঘটনা শুনতে চাও বলো। কিশোরী আর চুপ থাকতে পারল না। চায়ের কাপে একটা চুমুক বসিয়ে চোখ দুটো বড় বড় করে বলল, আচ্ছা, তাহলে আজ এমন একটি ঘটনা শোনান যেখানে ভয় এবং ষড়যন্ত্রের শিকার রয়েছে। ঠাকুরমশাই মুচকি হেসে বললেন, আচ্ছা বেশ বেশ, শোনো তবে। ঠাকুরমশাই সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দিয়ে চোখ দুটো বন্ধ করে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। মনে হচ্ছিল মনের ভিতর ঘটনাগুলো সাজিয়ে নিচ্ছেন। কিছুক্ষণ বাদে চোখ খুললেন, তারপর বলতে শুরু করলেন, শোনো তবে, আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। তখন চারির বয়স সবে 3 বছর। চারি তখন এক পা দুপা করে চলতে শিখেছে। আমি বাইরের বারান্দায় বসে একজনের কুষ্ঠি বিচার করছি। এমন সময় বাইরে করাঘাত শুনতে পেলাম। আমি তখন কুষ্ঠি বিচার করতে ব্যস্ত। তা বাইরে থেকে কেউ একজন গম্ভীর স্বরে দেখলাম ডাকছেন, কেউ কি আছেন? এটা কি তারানাথ চক্রবর্তীর বাড়ি? কেউ কি আছেন? এইভাবে 1-2 বার ডাকার পর আমার স্ত্রী গিয়ে দরজা খুলল। বলল, কাকে চাই? লোকটি বিনয়ের সুরে বলল, এটা কি তারানাথ চক্রবর্তীর বাড়ি? হ্যাঁ। ওনাকে একটু ডেকে দেওয়া যাবে? ও, আসুন আসুন, ভেতরে আসুন, এইখানটা বসুন। উনি একটু ব্যস্ত আছে, এখনই আসছে। এই বলে আমার গিন্নি রান্নাঘরের দিকে চলে গেল। কুষ্ঠি বিচার শেষ করে সেই ভদ্রলোকের দিকে এগিয়ে গেলাম। ভদ্রলোক বসেই ছিলেন। আমাকে দেখে হাত জোড় করে দাঁড়িয়ে পড়লেন। বললেন, নমস্কার, আমি উদয়চরণ। আমি তাকে আপাদ মস্তক দেখলাম। দেখে মনে হলো কোনো জমিদার বাড়ির নায়েব হবেন হয়তো। পরনে সাদা ধুতি এবং গায়ে নকশা করা পাঞ্জাবি, পায়ে নকশা করা জুতো। আমি তাকে বসতে বললাম, কিন্তু তিনি উত্তরে বললেন, না না না, ঠিক আছে ঠাকুরমশাই, আমাদের বড় বিপদ, বসলে চলবে না। আমি চোখ মুখ দেখে বুঝতে পারলাম লোকটি ভীত সন্ত্রস্ত হয়ে আছে। আমি বললাম, আপনি স্থিত হন, আপনার সব কথাই আমি শুনব। এরই মধ্যে আমার গিন্নি প্লেটে করে মিষ্টি এবং 1 গ্লাস জল দিয়ে গেলেন। আগে আপনি এই জল মিষ্টিটুকু খেয়ে একটু শান্ত হয়ে বসুন, তারপরে আপনার সব কথা আমি শুনছি। তিনি মিষ্টিটুকু খেলেন না, জলটি ঢকঢক করে খেলেন আর তারপর বললেন,
না না না, ঠাকুরমশাই, আমার নাম উদয়চরণ, উত্তর দিনাজপুরের বিজয়গড়ের জমিদার বাড়ির নায়েব। বিজয়গড় জমিদার বাড়ি একেবারে অমঙ্গলের ছায়ায় ডুবতেছে। বড়বাবু মানে জমিদার মহাশয়ের বড় ছেলে কিছুদিন আগেই জমিদারির দায়িত্ব নিয়ে লইল, আর তারপর পরই হঠাৎ অকাল মৃত্যু হইয়া গেল। অকাল মৃত্যু? বেশ বড় অশান্তির খবর শোনাচ্ছেন আপনি নায়েব মশাই। হ্যাঁ ঠাকুরমশাই, এখান থেকেই তো গন্ডগোল শুরু। বড়বাবুর ছেলেটা 5 বছরের বাচ্চা, সে এখন হয়েছে একেবারে শয্যাশায়ী, দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। ডাক্তার দেখাইছি, কবিরাজ ডেকেছি, বড় বড় হাকিমকেও আনা হয়েছে, কিন্তু কোনো ফল নাই। ঠাকুরমশাই, শরীর দিনকে দিন ভেঙে যাচ্ছে। জমিদার মহাশয়ের ছোট ছেলে, তার কথা আর কি বলবো, তার শরীর ঠিক নেই। কই যাই বলুন তো, এমন কাণ্ড আগে কোনোদিন দেখছি না। বেশ চিন্তার বিষয় তাহলে। একটার পর একটা বিপদ নামছে পরিবারে, স্বাভাবিক নয়। জমিদার মশাই কেমন আছেন? উদয়চরণ হতাশভাবে বলল। কি আর কইব ঠাকুরমশাই, জমিদার মহাশয় শোকে দিশাহারা। খাওন দাওন নাই, ঘুম নাই, শরীর দিন দিন ভাঙতেছে। সারা বাড়িটার বাতাস যেন ভারী হইয়া গেছে। গ্রামের লোকজন কইতে শুরু করছে পিশাচের ছায়া পড়েছে জমিদার বাড়ির ওপরে। দেখুন, বিচার না করে কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত নয়। আমার নিজের চোখে না দেখে কিছু বললে ভুল হতে পারে, তবে মনে রাখবেন, মায়ের ইচ্ছের বাইরে কিন্তু কিছুই ঘটে না, তিনিই রক্ষা করবেন। উদয়চরণ হাত জোড় করে অনুরোধের সুরে বললেন, আমরা তাই চাই ঠাকুরমশাই, আমরা আপনাকেই ভরসা করছি। দয়া করে একবার জমিদার বাড়ি চলেন, নিজের চোখে দেখেন, আপনারে ছাড়া আর কারো ওপর ভরসা নাই। আমি আশ্বস্ত করে বললাম, তাহলে তো আমাকে যেতেই হবে, এমন সময় দূরে থাকা যায় না। উদয়চরণ আকুল স্বরে বললেন, আমাদের প্রাণে বাঁচান ঠাকুরমশাই, দয়া কইরা দেরি কইরেন না, আপনার আশীর্বাদ ছাড়া আমরা রক্ষা পাইব না। আচ্ছা আপনি বসুন, আমি প্রস্তুত হচ্ছি, তারপরে আমরা একসঙ্গেই যাব। কিশোরী কৌতূহল ভরে সামনে ঝুঁকে জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই, আপনি কি কিছু আন্দাজ করেছিলেন কিসের জন্য নায়েব মশাই এভাবে ছুটে এসেছিলেন আপনার কাছে? আন্দাজ তো অনেক কিছুই করেছিলাম। গুরুদেব আর মধুসুন্দরী দেবীর আশীর্বাদে অনেক কিছু আমি আগে থেকে অনুভব করতে পারি। তার পাশাপাশি মানুষের মনও বুঝতে পারি। নায়েব যে সত্যি গভীর বিপদে পড়েছে সেটা তার চোখ দেখেই বুঝতে পারলাম, তাই আর দেরি না করে সঙ্গ দিতে রাজি হলাম। কিশোরীর চোখে বিস্ময়ের আভা ফুটে উঠল। সে আবারও বলল, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ সিগারেটটা একপাশে রেখে গলা পরিষ্কার করে বললেন, উদয়চরণের সঙ্গে তখন গরুর গাড়ি করে রওনা দিয়েছি। দুপুর গড়িয়ে বিকেল নামছে, আকাশে মেঘের ভাঁজ, হালকা ঝিরিঝিরি বাতাস বইছে। গ্রামের কাঁচা পথ ধরে গরুর গাড়ি চলছিল খটখট শব্দ তুলে। দুপাশে সোনালি ধানের ক্ষেত, হাওয়ায় ভেসে আসছে কাঁচা ধানের গন্ধ। দূরে গাছপালার ফাঁক দিয়ে নদীর চকচক করা জল ধরা দিল চোখে। উদয়চরণ বসেছিল গাড়িতে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছিলাম, তার গলাটা যেন কাঁপছিল চিন্তায়। সে বলল, ঠাকুরমশাই, আপনি না এলে আমাগো একেবারে সর্বনাশ হইয়া যাইতো। জায়গাখানা পিশাচে ধরেছে, সবাই ভয় পাইতেছে। দেখুন নায়েব মশাই, আগে দেখা দরকার, চোখে না দেখে কি বিচার করা যায়? গরুর গাড়ি চলতে চলতে সামনে নদীর ঘাটে এসে পৌঁছেছে। নদীটা তখন ফুলে ফেঁপে উঠেছে, ঢেউ টুপটাপ শব্দ করছে। আকাশে কয়েকটা সারস পাখি ভেসে বেড়াচ্ছে। তিনি এক চুমুক চা খেলেন, তারপর ধোঁয়া ছেড়ে বললেন, অবশেষে আমরা নদীর ঘাটে পৌঁছালাম। একটি ছোট নৌকা দাঁড়িয়েছিল। ঘাটে পৌঁছাতেই এক মাঝি ডাক দিল, এই যে বাবু, পার হতে হইলে তাড়াতাড়ি আসেন, সন্ধ্যা নামতাছে, নদী কিন্তু শান্ত নাই। আমরা গিয়ে নৌকাতে উঠে পড়লাম। তারপর উদয়চরণ হাত জোড় করে বলল,
এই মাঝি মশাই, তাড়াতাড়ি নৌকা ছাড়ো, আমাদেরও দেরি হইলে মুশকিল হইব। নৌকা দুলতে দুলতে মাঝ নদীতে পৌঁছালো। হালকা বাতাস বইতে লাগলো। নদীর কালো জলে আকাশের মেঘের ছায়া ভেসে উঠেছিল। সেই সময় চোখে পড়ল নৌকায় ইতিমধ্যে কয়েকজন যাত্রী বসে আছে। কেউ গামছা দিয়ে ঘাম মুছছে, তো কেউ একজন হাঁপাতে হাঁপাতে বলছে, আরে ভাই, নদী তো দেখি রাগ কইরা আছে। হে মাঝি, সাবধানে বাইও হে। আর এক পাশে বসে আছে এক বাউল, গলায় একখানা দোতারা, পরনে মলিন গেরুয়া কাপড়, চোখে যেন অন্য জগতের দৃষ্টি। যাত্রীদের কথার ভিড় কেটে হঠাৎই সে গান ধরল। দোতারার তারে টুংটাং আওয়াজের সঙ্গে নদীর বাতাস মিশে এক অদ্ভুত সুর ভেসে উঠল চারিদিকে। ও তোমায় রিতমা ছাড়ে রাখিব, ছেড়ে দেব না, ওগো ছেড়ে দিলে ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না, না 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 ছেড়ে দেব না। রিতমা ছাড়ে রাখিব, ছেড়ে দেব না, তোমার রিতমা ছাড়ে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না ছেড়ে দেব না, তোমায় রিতমা ছাড়ে রাখিব, ছেড়ে দেব না। নৌকাটা ধীরে ধীরে নদীর বুক চিরে এগোচ্ছে। চারপাশে ঝিঁঝির ডাক, আকাশে মেঘে চাঁদ ঢাকা। বাতাস যেন থমকে গেছে। দাঁড়ের ছলাচ্ছল শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। প্রকৃতি তখনই ইঙ্গিত দিচ্ছিল। সেই বাউলের গান, সেই নদীর স্রোত, সব মিলিয়ে বোঝা যাচ্ছিল আমি এমন এক ঘটনার দিকে এগোচ্ছি যা কিন্তু সাধারণ নয়। ঘাটে এসে পৌঁছালাম। মাঝি আবার নৌকা বেঁধে রাখতে লাগলো, আর আমরা গরুর গাড়ির দিকে হাঁটলাম। গরুর গাড়িতে চড়ে যখন আমরা জমিদার বাড়ির ফটকের সামনে এসে দাঁড়ালাম, তখন সন্ধে নেমে গেছে। আকাশে চিকচিকে অর্ধেক চাঁদ, চারিদিকে কেমন শ্যামল নীল অন্ধকারে ডুবে আছে। বড় বড় গাছের ছায়া মাটির ওপর লম্বা হয়ে পড়েছে। গরুর গাড়ি এসে দাঁড়াতেই আমি চোখ তুলে বাড়িটার দিকে তাকালাম। উঁচু পাঁচিল ঘেরা, সামনে বিশাল লোহার গেট, অর্ধেক খোলা রয়েছে, তাতে মরচে ধরা দাগ। ভেতর থেকে মৃদু আলো বেরিয়ে আসছে। দালানগুলো উঁচু, গায়ে কিন্তু শ্যাওলার আস্তরণ পড়ে আছে। তবে হ্যাঁ, রাজকীয় গাম্ভীর্য কিন্তু আছে। তবু কেন জানি না বুকের ভেতরে কেমন শীতল হাওয়া বয়ে গেল। আমি থমকে দাঁড়িয়ে গেছিলাম জমিদার বাড়িটিকে দেখে। কিশোরী তৎক্ষণাৎ বলে উঠল, কেন ঠাকুরমশাই, তখনই কি কিছু আন্দাজ করতে পেরেছিলেন? তারানাথ একটু গম্ভীর হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, আন্দাজ তো করেছিলাম। স্পষ্ট দেখতে পেলাম বাড়িটার চারপাশ দিয়ে অদৃশ্য কালো বলয় ঘিরে রেখেছে। যে বলয় অশুভ শক্তির সংকেত ছাড়া আর কিছুই নয়। তাই আর দেরি না করে আমি নিজের শরীরের ওপর দেহ বন্ধন করে ফেললাম। ও, তার মানে দেহবন্ধন করলে কি আর কোনো অশুভ শক্তি আপনাদের ছুঁতে পারবে না ঠাকুরমশাই? না কিশোরী, অশুভ শক্তিকে পুরোপুরি রোধ করা যায় না। তবে দেহবন্ধন শরীরের চারপাশে এক অদৃশ্য আবরণ তৈরি করে। যেমন ঝড় জলে ছাতা মাথায় দিয়ে ভিজলে শরীর পুরোপুরি ভেজে না, তেমনি দেহবন্ধন থাকলে অশুভ শক্তি সহজে আঘাত করতে পারে না। অন্তত তাদের প্রথম আক্রমণ তো ব্যর্থই হয়। প্রথমে কপালে ভস্য দিয়ে ত্রিপুণ্ড আঁকতে হয়, তারপর রুদ্রাক্ষ হাতে নিয়ে মন্ত্রোচ্চারণ। ওং বালক প্রীতি মাত্রা রক্ষায় অশুভ শক্তি বিমোচনায় নমঃ।
শ্বাস ধরে একাগ্র চিত্তে মন্ত্রে শক্তি সঞ্চার করতে হয়। তখনই পুরো শরীর জুড়ে অদৃশ্য আভা তৈরি হয়, যা দেহকে সুরক্ষিত রাখে। কিশোরী আবার বিস্ময়ে জিজ্ঞাসা করল, কিন্তু ঠাকুরমশাই, আপনি এসব বুঝলেন কিভাবে? আমার সূর্যাস্তের সময় দীক্ষা হয়েছিল। সেই দীক্ষার ফলেই আমার মাঝে এই অনুভবের ক্ষমতা এসেছে। তাই কালো বলয়, অশুভ স্পর্শ এসব আমার চোখ এড়ায় না। আমি রুদ্রাক্ষ হাতে মন্ত্রপাঠ শেষ করতেই নায়েব মশাই অবাক হয়ে তাকালেন। তার চোখে উত্তেজনা আর কৌতূহল মিশে গেল। উদয়চরণ কেঁপে কেঁপে বললেন, আগে ঠাকুরমশাই, এইটা কি করলেন? আমরা কি বিপদে পড়বো নাকি? আমি ধীরভাবে বললাম, এটা দেহবন্ধন। এর দ্বারা শরীরের চারপাশে এক অদৃশ্য শক্তির আবরণ তৈরি হয়। তন্ত্রশক্তি আমাদেরকে সুরক্ষিত রাখবে। ভয়ের কিছু নেই, বরং ভয়ের আগেই প্রতিরোধ গড়ে তোলা হলো। উদয়চরণ যেন একটু হাঁপ ছেড়ে বললেন, বাহ বাহ, তাইলে ভালোই করলেন। এই বাড়ির ভেতরে ঢুকতে গেলেই বুকটা ধরফর করে, মনে হয় কিছু একটা গরমিল আছে। চলুন, এবার আমায় ভেতরে নিয়ে চলুন। যা হয়েছে তা চোখে না দেখে কিছুই বোঝা যাবে না। উদয়চরণ সম্মতি জানিয়ে এগোলেন। দেয়াল ঘেরা জমিদার বাড়ির বিশাল ফটকটা ঠেলে খোলা হলো। ভেতরে ঢুকতেই সামনের উঠোনে বিশাল পাথরের সিঁড়ি, তার দুপাশে দাঁড়ানো সিংহ মূর্তি, যেন প্রহরী। প্রশস্ত উঠোন, মাঝখানে শুকনো একটা তুলসী মঞ্চ, চারপাশে কয়েকতলা দালান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু একেবারে নতুন ঝলমলে চেহারা নয়। দেয়ালের রং ফিকে, কোথাও কোথাও চুন খসে পড়েছে। দারোয়ান দাঁড়িয়ে আছে হাতে বর্ষা নিয়ে। বারান্দার লোহার রেলিংগুলো জং ধরে বাদামি হয়ে গেছে, তবে সাজানো পাথরের কারুকাজ এখনো গভীরভাবে টিকে আছে। বিশাল সিঁড়ি বেয়ে ওঠার সময় আমি দেখলাম দেওয়ালে ঝোলানো পুরনো তৈলচিত্র। জমিদারদের পূর্বপুরুষ, হাতে তরবারি, গায়ে রাজকীয় পোশাক। বাড়ির ভেতরে পা রাখতেই শীতল এক আবহাওয়ার স্পর্শ এলো। মেঝেতে পুরনো সাদা কালো মোজাইক, কোথাও খানিকটা ফেটে গেছে, কিন্তু তবুও জমকালো ভাব কিন্তু অক্ষুণ্ণ। বড় সিঁড়ি বেয়ে উঠতেই উদয়চরণ বলল, চলেন ঠাকুরমশাই, কর্তা আপনার জন্য ভেতরে অপেক্ষা কইরা আছেন। দুজনে দীর্ঘ বারান্দা পেরিয়ে ভেতরের আসর ঘরে ঢুকল। ঘরটা এখনো জমকালো, যদিও আগের জৌলুস কিছুটা ফিকে হয়ে গেছে। দেওয়ালের রং মলিন, ঝাড়বাতির কাঁচগুলো ধুলোয় ঝাপসা, তবু আসবাবপত্রের রাজকীয় ঐশ্বর্যের ছাপ কিন্তু স্পষ্ট। মধ্যিখানে উঁচু আসনে বসে আছেন জমিদার কর্তা। বয়স ৮০ পেরোয়নি ঠিকই, তবে শরীর জীর্ণ, মুখ শুকিয়ে গেছে, সাদা দাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে। গায়ে খাসা মলমল ধুতি আর মোটা চাদর। চোখ দুটো গভীর অথচ ক্লান্ত। মাথার কাছে রূপোর লাঠি রাখা। উদয়চরণ হাত জোড় করে বলল, বাবু, ঠাকুরমশাই আইছেন। তিনি দমে আসা কণ্ঠে বললেন, আসুন ঠাকুরমশাই, আপনার নাম অনেকবার শুনেছি। বয়সের ভারে আমি আর কিছুই সামলাতে পারি না, অথচ এ বাড়ির উপর যেন অশান্তির ছায়া নেমে এসেছে। আপনাকে আর না ডেকে উপায় রইল না। আপনাদের দুঃসময় লাঘব করাই যদি আমার কর্ম হয়, তবে সে সুযোগ আমি নষ্ট করব না। জমিদার তখন হঠাৎ বলে উঠল, ঠাকুরমশাই, এ বাড়িতে দিনকে দিন অশান্তি বাড়ছে। আমরা বুঝতে পারছি না কে মিত্র আর কেই বা শত্রু। উদয়চরণ কথার মাঝেই বলে উঠলেন, কথা আমি কইছিলাম, এই রহস্যের জট কেবল ঠাকুরমশাই খুলতে পারবে। আমি চারপাশে তাকিয়ে বললাম, অশুভ শক্তির ছায়া যদি সত্যি এই বাড়িকে গ্রাস করে থাকে, তবে সেটা ঠিক করার দায়িত্ব আমি নিচ্ছি। জমিদার কর্তা দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বললেন, ঠাকুরমশাই আজ অনেক দূর থেকে এসেছেন, নিশ্চয়ই ক্লান্ত আছেন। আগে কিছু খেয়ে একটু বিশ্রাম নিন। কাল সকালে আপনাকে বাড়ির সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব, তখনই সব কথা বলা যাবে।
বিশ্রাম নেব, কিন্তু তার আগে আমি বাচ্চা ছেলেটিকে একবার দেখতে চাই। কথা ঠাকুরমশাই যখন চাইতেছে তাইলে দাদানের ঘরে লইয়া যাই। জমিদার কর্তা এক মুহূর্ত আমার মুখের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, ওকে যদি দেখতেই চান তাহলে ওই দিকে যেতে হবে। আপনি আসাতে আমি অনেকটা নিশ্চিন্ত হয়েছি। আপনার এই আন্তরিকতায় আমি সত্যি খুব খুশি জমিদার মশাই। সবটা জেনে তারপর আমি আমার সিদ্ধান্ত জানাবো। তারপর উদয়চরণ আমাকে নিয়ে বেরিয়ে আসলেন। নায়েব লণ্ঠন হাতে সামনে হাঁটতে লাগল। আমি নীরবে পিছনে যাচ্ছি। দীর্ঘ গেট পেরিয়ে দোতলার এক কোণের ঘরে এসে দাঁড়ালাম। উদয়চরণ দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ঘরটার আবহ স্পষ্ট হলো। এটি দোতলার এক প্রান্তের প্রশস্ত কক্ষ। মোটা দেওয়াল, উঁচু ছাদে কাঠের আড়া, আর বড় জানলাগুলো ভারী কাপড়ের পর্দায় ঢাকা। বাতাসে হালকা কেমন একটা গন্ধ ভেসে আসছিল। সম্ভবত শিশুর যত্নে ব্যবহার করা হয়েছে। ঘরের এক কোণে পিতলের বড় প্রদীপ জ্বলছিল। তার মৃদু আলো ছড়িয়ে পড়েছিল চারপাশে। সেই আলোয় খাটের পায়ার কাছে লালচে কাঠের কারুকাজ স্পষ্ট দেখা যাচ্ছিল। খাটে সাদা ধোপদুরস্ত চাদর বিছানো, উপরে পাতলা কাঁথা দিয়ে ঢাকা অসুস্থ বালক। শিশুটির মুখটা ফ্যাকাশে, ঠোঁট শুকনো, নিঃশ্বাস কষ্টকর। দেওয়ালে ঝোলানো আছে পারিবারিক দেবদেবীর ছবি, দুর্গা, শিব আর শালগ্রাম শিলা। ঠিক বিপরীত দেওয়ালে রাখা বড় কাঠের আলমারি। পাশে একটি ছোট টেবিলে কিছু ওষুধের শিশি, পিতলের গ্লাসে জল আর কয়েকটি তুলো রাখা। ঘরের পরিবেশটা নিস্তব্ধ, যেন দীর্ঘদিনের দুঃখ ভার জমে আছে এখানে। মাঝে মাঝে শিশুর মৃদু কাশির শব্দ নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল। খাটের ধারে সাদা শাড়ি পরিহিতা নারী বসেছিলেন। কপাল জুড়ে উদ্বেগের রেখা, চোখ দুটো লাল হয়ে এসেছে। তবে তাঁর আচরণে এক মাতৃসুলভ স্নেহ এবং অসহায়তার ছাপ স্পষ্ট। তিনি ছেলেটির মাথায় বারবার হাত বুলিয়ে যাচ্ছেন। উদয়চরণ মৃদু গলায় পরিচয় করিয়ে দিল। ঠাকুরমশাই, এটাই বড় দাদার পুত্র, আর ইনি হচ্ছে এই বাড়ির বড় বৌমা, অর্থাৎ বড় দাদার স্ত্রী। সে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে বিনীত স্বরে বলল, আমার প্রণাম নেবেন ঠাকুরমশাই। আমি হাত তুলে তাকে আশীর্বাদ করলাম। তারপর খাটের ধারে গিয়ে বালকের পাশে বসলাম। শিশুটার মুখে হাত রাখতেই চোখ বুজে কিছুক্ষণ নীরবে মনঃসংযোগ করলাম। তারপর ধীরে ধীরে কোমরে বাঁধা রুদ্রাক্ষ মালা থেকে একটি পুঁতি খুলে ছেলেটির কপালের মাঝ বরাবর আলতো করে স্পর্শ করলাম এবং নিঃশব্দে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। কয়েক মুহূর্ত পর তার 2 আঙুলে ভস্ম মেখে বালকের কপালে একটা চিহ্ন এঁকে দিলাম। উদয়চরণ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, এটা দেহবন্ধন করলেন ঠাকুরমশাই? হ্যাঁ, এখন আর কোনো অদৃশ্য আঘাত তাকে ছুঁতে পারবে না। যতক্ষণ এই দেহবন্ধন আছে ততক্ষণ শিশুটি সুরক্ষিত। বড় ছেলের বউ শিশুটাকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁপে কেঁপে বলল, প্রাণ ভয় তো আমরা আত্মরা হয়েছিলাম ঠাকুরমশাই। এই ছেলেটাই যে আমাদের একমাত্র ভরসা। এর গায়ে যদি আঁচ লাগতো আমি যে আর বাঁচতেই পারতাম না। মা, ভয় পাওয়ার কিছু নেই। এখন সে দেবতার আশীর্বাদে সুরক্ষিত। বৌমা চোখ মুছতে মুছতে বলল, আপনার মুখে এই কথা শুনে আমার বুকটা একটু হালকা হলো, একটু হালকা হলো ঠাকুরমশাই। ভগবান আপনাকে ভালো রাখুন, দীর্ঘজীবী করুন, আমি মন থেকে এই প্রার্থনা করি। উদয়চরণ গলা নামিয়ে আবার বলল, কিন্তু ঠাকুরমশাই, এই অশুভ শক্তি কি একেবারে চলে গেছে? চলে যায়নি উদয়চরণ। এর কারণটা না জানা পর্যন্ত আমি কিছুই পুরোপুরি ঠিকঠাক করতে পারবো না। আগে বিষয়টা বুঝতে হবে, তারপরেই সবকিছু সামলানো সম্ভব হবে। বৌমা আতঙ্কিত কণ্ঠে বলল,
তাহলে আমরা কবে মুক্তি পাবো ঠাকুর মশাই? এই অভিশাপ কি কোনোদিনই কাটবে না? উদয়চরণ তাড়াতাড়ি বৌমার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, বৌঠান, তুমি দুশ্চিন্তা কইরো না। ঠাকুর মশাই যতদিন আছেন কোনো অশুভ শক্তি আমাদের কিচ্ছুটি করতে পারবে না। আমি বড় বৌমার দিকে তাকিয়ে বললাম, মা, আমি তোমারও দেহবন্ধন করে দিতে চাই, যাতে কোনো রকমের অশুভ শক্তি তোমার উপরে প্রভাব বিস্তার করতে না পারে। ঠাকুর মশাই, আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই করুন। আমি একই পদ্ধতিতে বৌমার দেহবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে বললাম, নাও, তোমার দেহবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৌমা হাত জোড় করে ধন্যবাদ জানালো। কিশোরী হঠাৎ বলে উঠল, ঠাকুরমশাই, আপনি কি ছেলেটাকে দেখে কিছু বুঝলেন? কেন সে অসুস্থ? তারানাথ এক চুমুক চা খেলেন, তারপর ধোঁয়ার পাক ছাড়তে ছাড়তে বললেন, ওইসব বোঝার আগে আমায় ধ্যান করতে হয়। তবে মায়ের আশীর্বাদে কিঞ্চিত হলেও শক্তি তো পেয়েছি। মানুষকে দেখে বুঝতে পারি তার চারপাশে অশুভ শক্তি আছে কিনা। তারানাথ গম্ভীর মুখে মাথা নেড়ে বললেন, হ্যাঁ বিভূতি, আমি যখন সেই বাড়িতে ঢুকলাম দেখলাম পুরো বাড়ির চারপাশে ঘন কালো বলয় ঘিরে রেখেছে। ঠিক তেমনি ছেলেটির দিকেও তাকাতেই টের পেলাম তার শরীরের চারপাশেও একই কালো বলয়। ওর অসুস্থতা শুধু রোগের জন্য নয়, তার সঙ্গে জড়িয়ে আছে অশুভ শক্তির প্রভাব। তাহলে ব্যাপারটা সত্যি অলৌকিক। শুধু শরীরের অসুখ নয়, এর পেছনে আরো বড় কোনো কারণ লুকিয়ে আছে। তারানাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক তাই। আর এই কারণটা না জানা পর্যন্ত তাকে সুস্থ করা সম্ভব নয়, সেটা আমি সেই মুহূর্তেই বুঝে গেছিলাম। যাকে ঘটনায় ফিরি। উদয়চরণ বললেন, চলুন ঠাকুর মশাই, আমি আপনার থাকার ঘরটা দেখাই। জমিদার কর্তার মুখে একটুখানি স্বস্তির ছাপ ফুটে উঠল। আমি নীরবে মাথা নেড়ে উদয়চরণের সঙ্গে বাইরে চলে এলাম। উদয়চরণ হাতে লণ্ঠন নিয়ে সামনে হাঁটছিলেন, আর আমি ধীর পায়ে তার পিছনে যাচ্ছি। জমিদার বাড়ির দীর্ঘ বারান্দা ধরে পেরিয়ে এলে একপাশে আলাদা একটা দোতলা অংশ দেখা গেল। চারপাশে লাল ইটের দেওয়ালে শ্যাওলার ছাপ, তবে এখনো যত্নে রাখা। মনে হচ্ছিল অতিথিশালাই হবে। উদয়চরণ দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। এই যে ঠাকুর মশাই, আপনার থাকার ঘর। ভিতরে ঢুকতেই চোখে পড়ল প্রশস্ত এক কক্ষ। ঘরের চারিদিকে পুরু দেওয়াল, উঁচু ছাদে কাঠের আড়, ছাদের কোণে ঝোলানো পুরনো পিতলের ঝাড়লণ্ঠন থেকে ম্লান হলুদ আলো পড়ে ঘরটাকে যেন আরো শান্ত করে তুলেছিল। দেওয়ালে কিছু মলিন হলেও এখনো রাজকীয় ছবি, দুর্গা প্রতিমার তৈলচিত্র, শিকারের দৃশ্য, আর কয়েকজন পূর্বপুরুষের প্রতিকৃতি। কোনায় রাখা কাঠের খাট, তার ওপর সাদা ধোপদুরস্ত চাদর বিছানো। পাশে ছোট টেবিলে একটা পিতলের জগ আর গ্লাস, সঙ্গে ধূপদানি থেকে হালকা গন্ধ ভেসে আসছিল। জানালার পাশে গাঢ় লাল পর্দা ঝুলছে, তবে কাপড়ে বয়সের ছাপ স্পষ্ট। উদয়চরণ একটু গলা খাঁকারি দিয়ে বলল, এই ঘরেই আপনি থাকবেন ঠাকুরমশাই। পুরনো হইলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কনকদা সব কিছু নিয়মে সামলায়। তিনি এই বাড়ির অনেক পুরনো বিশ্বস্ত কাজের লোক। তারপর আবার বিনীতভাবে যোগ করল, আচ্ছা, আপনি আগে একটু হাত মুখ ধুয়ে বিশ্রাম নিন, আমি তারপর আপনার খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা তাই হোক, অনেক যত্ন করছেন নায়েব মশাই। উদয়চরণ সন্তুষ্টভাবে মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে তখনও ঝিঁঝির ডাক বেজে চলেছে, আর ঘরের নিস্তব্ধতায় সেই শব্দ যেন আরো গভীর শোনাচ্ছিল। অতিথিশালার দরজায় টোকা পড়তেই ভেতরে এলো একজন চাকর। হাতে পিতলের বড় থালা, তাতে ধোঁয়া ওঠা সাদা ভাত,
তার পাশে ঘি ছড়ানো মুগ ডাল। শুক্তোর হালকা তেতো গন্ধে ঘর ভরে গেল। এক পাশে আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, কুমড়োর চচ্চড়ি, বেগুন ভাজা, বড়ি দিয়ে রান্না করা ডালনা। আরও আছে পনিরের কোরমা, কচু শাক ভাজা, কাঁচা লঙ্কা, লেবু আর টমেটোর চাটনি। শেষ পাতে রাখা সন্দেশ, রসগোল্লা আর নারকেলের নাড়ু আর খেজুর গুড়ের মোয়া। চাকর থালা মেঝেতে রেখে হাত জোড় করে বলল, জমিদার বাবুর আদেশ ঠাকুরমশাই, আপনার জন্যেই এ আয়োজন। আপনাকে না খাওয়ালে উনি শান্তি পান না। জমিদার বাবুর সৌজন্য সত্যিই প্রশংসনীয়। তিনি কেমন আছেন এখন? চাকর একবার থমকালো, তারপর নিচু চোখে বলল, আছেন তো ঠাকুরমশাই, তবে মন খারাপ খুব। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, খেতে বসলাম নীরবে। প্রতিটি পদ যত্নে রান্না করা, ভাত ডালের সরলতা, শুক্তো আর আলু পোস্তের গ্রাম্য স্বাদ, আর শেষে মিষ্টির কোমলতা, সব কিছুই নিখুঁত। তবু কোথাও যেন চারপাশের বাতাসে চাপা গন্ধ, অচেনা, ভারী। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে নিজের ঘরে শয্যার পাশে বসে আছি। কেরোসিন বাতির হলুদ আলো ঘরটাকে যেন আরও নিস্তব্ধ করে তুলেছে। বাইরে বাঁশ ঝাড়ে হাওয়ার শব্দ। মনে হচ্ছে যেন কে ফিস ফিস করছে। ঠিক তখন দরজায় আস্তে করে কড়া নাড়া হলো। ভেতরে ঢুকলেন উদয়চরণ, হাতে লণ্ঠন আর মুখে উদ্বেগের ছাপ। ভদ্রভাবে মাথা নুইয়ে বললেন, খাওয়া দাওয়ায় কষ্ট তো হইল না ঠাকুরমশাই? না না মশাই, আপনাদের আয়োজন যথেষ্টই ছিল। উদয়চরণ আমায় বিশ্রাম নিতে বলে মাথা নুইয়ে প্রণাম করে বেরিয়ে গেল। দরজাটা আস্তে টেনে বন্ধ হলো। ঘরে তখন শুধু লণ্ঠনের ম্লান আলো দুলছিল। বাইরে শেয়ালের ডাক ভেসে আসছিল। আমি শয্যার পাশে পাটি বিছিয়ে বসে ধ্যান শুরু করলাম। শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলাম। মনকে একাগ্র করার চেষ্টা করলেও অচেনা বাড়ি, অচেনা পরিবেশ, সব মিলিয়ে গভীরে ডুব দেওয়া গেল না। অবশেষে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম তেমন গভীর হলো না। নতুন জায়গায় এলে এমন হয় আর কি, আধো ঘুম আধো জাগরণ। তা রাতের কোনো এক সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। বুকের ভেতর কেমন এক অস্বস্তি অনুভব করলাম। উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। জানালা খুলতেই শীতল বাতাস ঢুকে এলো। উঠোনটা চাঁদের আলোয় ভরে আছে। পুকুরের জলে আলো পড়ে যেন রূপোর আস্তরণ। বাতাসে ফুল আর কচি পাতার গন্ধ। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে অদ্ভুত এক নিস্তব্ধতা, যেন চারিদিকে শ্বাস রোধ করে দাঁড়িয়ে আছে। আমার ঘর থেকে সামনের ফটকটা স্পষ্ট দেখা যায়। চাঁদের আলোয় তার লোহার দণ্ডগুলো সাদা রূপালি রঙে ঝলমল করছে। হঠাৎ চোখে পড়ল একজন লোক নিঃশব্দে ফটকের দিকে এগোচ্ছে। চারিদিকে অন্ধকার, হাতে তার একটা লণ্ঠন। আলোটা এতটাই কমিয়ে রেখেছে যেন জোনাকির আলো বেশি উজ্জ্বল মনে হয়। সে বারবার মাথা ঘুরিয়ে চারপাশে দেখে নিচ্ছে, যেন নিশ্চিত হতে চাইছে কেউ তাকে লক্ষ্য করছে কিনা। কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়ির চারপাশে যে দারোয়ান থাকে তাদের কাউকে কোথাও দেখা গেল না। লোকটা ধীরে ধীরে ফটকের কাছে পৌঁছল, যেন চারপাশের অন্ধকারই তাকে গিলে ফেলছে। এক মুহূর্তের জন্য মনে হলো যদি সে চোর হয় তবে দারোয়ানদের চোখ এড়িয়ে এলো কিভাবে? নাকি দারোয়ানরা ইচ্ছে করে তাকে যেতে দিল? না হলে এত বড় বাড়ির বাইরে একটা মানুষ নিঃশব্দে বেরিয়ে যাচ্ছে, অথচ কারো নজরে পড়ল না, এটা কি সম্ভব? ফটকের লোহার কপাটে হালকা কিচকিচ শব্দ হলো, কিন্তু সেও কেমন যেন দমিয়ে রাখা, যেন কেউ ইচ্ছে করেই শব্দ গিলে নিল। পরক্ষণেই লণ্ঠনের ক্ষীণ আলোটা অন্ধকারে মিলিয়ে গেল। আমি জানলার সামনে দাঁড়িয়ে বুকের ভেতর অকারণ শীতলতা অনুভব করলাম। কে সে, আর কেন এত রাতে গোপনে বেরোলো? বাতাসে ভেসে থাকা রহস্য যেন আরো ঘন হয়ে এলো।
কিশোরী হঠাৎ বলে উঠল, ঠাকুরমশাই, লোকটি কে ছিল আন্দাজ করতে পেরেছিলেন? তখনও আমি সঠিক জানতাম না। আমি বুঝেছিলাম যে ওই বাড়িরই কেউ হবে, না হলে দারোয়ান থাকার পরেও নিশ্চয়ই কোনো চোর এত সহজে বাড়ির ভেতরে ঢুকতে পারত না। যে বেরিয়েছিল সে যে এই বাড়ির লোক সেটা আন্দাজ করা কঠিন নয়। তাহলে আপনি কি বাড়ির কাউকে সন্দেহ করেছিলেন? ওই বাড়িতে পা রেখেই আমি বুঝেছি অশুভ শক্তিকে জাগ্রত করা হয়েছে, আর সেটা বাড়ির যে কেউই করতে পারে। তাই আমার সন্দেহের তালিকায় সবাই আছে। আমি একটু দ্বিধায় জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, অশুভ শক্তিকে জাগ্রত করা কি মানে যে কেউ পারে? তারানাথ মাথা নেড়ে বললেন, না বিভূতি, সেটা এত সহজ কাজ নয়। অশুভ শক্তিকে জাগ্রত করতে হলে একজন সিদ্ধ তান্ত্রিক প্রয়োজন। সেই তান্ত্রিকই তন্ত্রমন্ত্র শেখাবে, আর তার সাহায্য ছাড়া এই কাজ সম্ভব নয়। কিশোরী দ্রুত বলল, আপনি তো তাহলে সবকিছু তখনই বুঝে ঠিক করতে পারতেন। তারানাথ মৃদু হেসে মাথা নাড়লেন। সেইটা সম্ভব ছিল না। অশুভ শক্তি কাকে কেন্দ্র করে জাগ্রত হয়েছে আর কে তাকে আহ্বান করেছে সেইটা না জানা অবধি কিচ্ছু করা যায় না। তাই আমার প্রথম কাজ ছিল সেই সত্যিটা খুঁজে বের করা, আর তার আগে আমাকে গৃহবন্ধন করতে হবে। সেটা করলে অন্তত এই বাড়ির ওপর অশুভ শক্তির প্রভাব পুরোপুরি বিস্তার করতে পারবে না। সেই মতোই আমি পরিকল্পনা করেছিলাম। তারানাথ এবার একটু থেমে আবারও বলতে শুরু করলেন, ভোর হতেই দরজায় টোকার শব্দ শুনলাম। আমি দরজা খুলতেই দেখি উদয়চরণ দাঁড়িয়ে। সে মুচকি হেসে কুশল জিজ্ঞেস করল, রাতটা কেমন কাটলো ঠাকুরমশাই? ঘুম ঠিক মতন হয়েছে তো? হ্যাঁ, সব ঠিকই হয়েছে, কোনো সমস্যা হয়নি। উদয়চরণ মাথা নেড়ে বলল, ভালো কথা। জমিদার মশাই ডাক পাই উঠেছেন, আগে সকালের খাবার খাইয়া নিন, তারপর আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। উদয়চরণ সম্মতি জানিয়ে চলে গেলেন। আমি হাত মুখ ধুয়ে নিয়ে সকালের খাবার খাওয়া শেষ করে নায়েব মশাইয়ের সাথে জমিদারের ঘরে প্রবেশ করলাম। জমিদার চেয়ারে বসেছিলেন, মুখে ক্লান্তি আর চিন্তার ছাপ স্পষ্ট। আমাদের ঢুকতে দেখে তিনি একটু সোজা হয়ে বসলেন। জমিদার বললেন, আসুন ঠাকুরমশাই, সারা রাত ভালো ঘুম হয়েছে তো? হ্যাঁ জমিদার মশাই, সব ঠিকই হয়েছে। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, ঠাকুরমশাই, এবার আপনাকে আমি সবটা খোলসা করে বলতে চাই। আমারও আপনাকে কিছু বলার আছে জমিদার মশাই, তবে আগে আপনার কথা শুনি। জমিদার একবার দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন, যেন ভেতরের কথাগুলোকে গুছিয়ে নিচ্ছেন। তারপর ধীরে ধীরে তিনি সব বলা শুরু করলেন। আপনাকে আজ সব খুলে বলতেই হবে। এতদিন বুকের ভেতর চেপে রেখেছিলাম, আর পারছি না। আমাদের পরিবারের ঝড় যে কিভাবে বয়ে গেল সেটা না বললে হয়তো আপনি আসল ব্যাপারটা বুঝবেনই না। আমার দুই ছেলে, বড় আর ছোট। বড় ছেলে শাস্ত্র পড়াশোনা জানা, সংযমী, ভদ্র আর বংশের মান রক্ষা করার মতো মানুষ ছিল। কিন্তু ছোট ছেলে, সেই ছেলেটা যে কি কাণ্ড করত, মদ্যপান, জুয়া, বাইরের মেয়েদের নিয়ে রাত কাটানো, সবই যেন তার জীবনের নিয়ম হয়ে গিয়েছিল। আমি শতবার বারণ করেছি, বকেছি, বোঝাতে চেয়েছি, কিন্তু সে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিত। অনেক সময় বড় ছেলে ওকে সামলাতে যেত, কিন্তু ওরাও ঝগড়া করত। ছোট ছেলে মনে করত বড় ভাই তার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। এই বিষয় নিয়ে বহুবার ওদের মধ্যে ঝামেলা হয়েছে। একসময় আমি বুঝলাম, এভাবে চলতে থাকলে বাড়ির সুনাম, জমিদারি সব শেষ হয়ে যাবে। তাই সব দিক ভেবে চিনতে আমি বড় ছেলের হাতে দায়িত্ব তুলে দিলাম।
বড় ছেলে তখন আমার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, আপনার ভরসা আমি ভাঙব না। যতই কষ্ট হোক আমি সব কিছু সামলে রাখব। আমি তখন কতটা স্বস্তি পেয়েছিলাম জানেন? ভেবেছিলাম অন্তত এখন আমার চোখের সামনে এই বংশ আর ধ্বংস হবে না। কিন্তু কে জানতো ভাগ্যের ছলনা এর চেয়েও ভয়ঙ্কর কিছু বাকি রেখেছিল। জমিদার বাবুর গলা কেঁপে উঠল, চোখে জল জমে উঠল। তিনি নিজেকে কিছুটা শান্ত করে আবার বলতে শুরু করলেন। বড় ছেলে দায়িত্ব নেবার পরই সংসারের শৃঙ্খলা ফিরল। লোকজন আবার ভরসা পেতে শুরু করল। আমি ভেবেছিলাম এখন আর কোনো দুঃখ আসবে না, কিন্তু হঠাৎই কাল বৈশাখীর মতো বিপদ নেমে এলো। সেই বড় ছেলেকেই আমরা হারালাম ঠাকুরমশাই। আমার বুকের ধনকে এক নিমেষে কেড়ে নিল মৃত্যুর ছায়া। কিভাবে হলো, কেন হলো, তা আজও আমার বোধগম্য হয়নি। সেই দিন থেকে আমি আর শান্তি পাইনি। তারপর থেকে সংসারের বোঝা যেন আমার বুকের উপর পাহাড় হয়ে চাপল। বড় ছেলের বউ আর ছোট্ট সন্তান, তাদের মুখের দিকে তাকালে বুক হাহাকার করে ওঠে। সেই সন্তানের শরীরটা আজকাল একেবারেই ভালো যাচ্ছে না, ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোনো স্থায়ী সমাধান নেই। আমি দিনরাত ভেবে মরছি, এটা কি কেবল রোগ, না এর পিছনে কোনো অশুভ শক্তির খেলা আছে? যে বংশের সুনাম নিয়ে আমি গর্ব করতাম, সেই বংশ আজ টলমল করে দাঁড়িয়ে আছে। জমিদার বাবু এবার হাহাকার ভরা গলায় যেন ভেঙে পড়ে বলে উঠলেন, বলুন ঠাকুরমশাই, আমি কি ভুল করেছিলাম? ছোট ছেলের উপর ভরসা না রেখে বড় ছেলের হাতে দায়িত্ব তুলে দেওয়াই কি আমার অপরাধ ছিল? আর যদি অপরাধ হয়, তবে তার শাস্তি কি এত ভয়ানক? কেন আমার ছেলেকে কেড়ে নিল? কেন আমার নাতিকে আজ মৃত্যুর দোরগোড়ায় ঠেলে দিল? আমি চুপচাপ কিছুক্ষণ জমিদারের মুখের দিকে তাকিয়ে রইলাম। তার চোখে অশ্রু, গলায় হাহাকার। অবশেষে ধীরে ধীরে বললাম, আপনার দুঃখ আমি বুঝতে পারছি জমিদার মশাই। একজন পিতার বুকের হাহাকার যে কতটা গভীর হতে পারে সেটা আমি আপনার চোখে দেখতে পাচ্ছি। তবে মনে রাখবেন, সবকিছুর পেছনে ভাগ্যেরও খেলা থাকে। কখনো কখনো আমরা যতই চেষ্টা করি, মানুষের নিয়ন্ত্রণের বাইরে কিছু শক্তি কাজ করে যায়। আপনি বড় ছেলের হাতে দায়িত্ব দিয়েছিলেন, সেটা কোনো ভুল নয়। সেটা ছিল আপনার সুবিবেচনা, বংশরক্ষার জন্য সঠিক সিদ্ধান্ত। কিন্তু তারপরেও যদি বিপদ নেমে আসে, তবে তার কারণ কিন্তু খুঁজতে হবে অন্য জায়গায়। শুধু রোগ বা দৈব নয়, এর পেছনে অন্য কোনো শক্তি, অশুভ প্রভাবও থাকতে পারে। আপনার নাতির অসুস্থতা যদি সাধারণ কারণে না হয়, তবে আমি চেষ্টা করব আসল কারণ উদ্ঘাটন করতে। তবে প্রথমে আপনার কাছ থেকে পুরো ঘটনা জানতে হবে। বড় ছেলের মৃত্যুটা কিভাবে ঘটেছিল, সেই দিনের প্রতিটা ঘটনা আমাকে বিস্তারিত বলতে হবে। আমি একটু থেমে গম্ভীর স্বরে যোগ করলাম, আপনার কাছে আমার অনুরোধ, আবেগ চেপে রেখে ঠান্ডা মাথায় সবটা বলুন। আমি আপনার শোক হয়তো ভাগ করতে পারবো না, কিন্তু সত্যটা জানার চেষ্টা করতে পারব। জমিদার বাবু চোখ মুছে নিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন, সেদিনটা আজও ভুলবার নয়। শরীরটা কেমন যেন অশান্ত লাগছিল সকাল থেকেই। ঘরেই বসেছিলাম, হঠাৎই ভেতরে কেমন অস্থিরতা জেগে উঠল, যেন কিছু একটা অঘটন ঘটতে চলেছে। বড় ছেলে বিকেলে আমার ঘরে এসেছিল, চেহারায় ক্লান্তি, চোখে একটা অদ্ভুত ভাব। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিরে, শরীর খারাপ নাকি? সে হেসে বলল, না বাবা, শরীর তো ভালোই আছে, শুধু আজ সারাটা দিন বুকের ভেতর চাপা কষ্ট বোধ করছি।
আমি তখন বুঝতেই পারিনি এই কথাগুলো আসলে কিসের ইঙ্গিত। জমিদার বাবুর কণ্ঠ ভারী হয়ে আসে। তিনি এক গ্লাস জল খেয়ে আবার বলতে থাকেন। সন্ধ্যা নাগাদ হঠাৎ চিৎকার শুনে দৌড়ে বেরোলাম। দেখলাম বড় ছেলে নিজের ঘরের সামনে পড়ে আছে। চোখ দুটো স্থির হয়ে গেছে, ঠোঁটে যেন জমাট বাঁধা শীতল হাসি, যেন কোনো অদৃশ্য শক্তি তার প্রাণ টেনে নিয়েছে। ঠাকুরমশাই, আমি আজও বুঝতে পারি না ওই মৃত্যুটা স্বাভাবিক ছিল না এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। বড় ছেলেটা ছিল আমার বংশের ভরসা, সংসারের স্তম্ভ, অথচ এমনভাবে তাকে হারাতে হলো। তিনি হঠাৎই হাত কপালে দিয়ে কেঁপে ওঠেন। আর আজ আমার নাতি দিন দিন শুকিয়ে যাচ্ছে। ওর দেহে কোনো রোগ ডাক্তার বদ্যিতে কেউ খুঁজে পাচ্ছে না। কিন্তু আমি বুঝি ঠাকুরমশাই, এটা কেবলমাত্র রোগ নয়, এর পিছনে কোনো অশুভ ছায়া তো আছেই। সেই অশুভ শক্তি আমার পরিবারকে ধ্বংস করতে চাইছে। বলুন তো ঠাকুরমশাই, আমি কি করব? ছোট ছেলের উপর ভরসা করে আমি জমিদারি তো ছাড়তে পারবো না। আমার বুকের সব আশা, সব ভবিষ্যৎ যে এই শিশুর উপর দাঁড়িয়ে আছে। ওকে যদি বাঁচাতে না পারি তবে আমার এই বংশের প্রদীপটাও নিভে যাবে। জমিদার বাবুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি কণ্ঠরুদ্ধ হয়ে বসে রইলেন। আমি বললাম, জমিদার মশাই, আপনার বেদনা আমি অস্বীকার করছি না। একজন পিতার বুকের হাহাকার আমি অনুভব করছি। আপনার বড় ছেলের মৃত্যু যে কেবল একটি পরিবারের ক্ষতি নয়, বরং গোটা বংশের উপর আঘাত, সেটা আমিও বুঝতে পারছি। আপনার নাতির অসুখ, আপনার বড় ছেলের অকাল মৃত্যু, এই সবই হয়তো একই সূত্রে বাঁধা। আমি নিশ্চিত কোনো অশুভ শক্তি এখানে প্রভাব বিস্তার করছে, আর সেই শক্তিকে কেউ না কেউ জাগ্রত করেছে। তবে ভয় পাবেন না জমিদার মশাই, আমি আছি। যতক্ষণ পর্যন্ত আমি এই বাড়ির ভেতরে থাকব, ততক্ষণ কোনো অশুভ শক্তি পুরোপুরি প্রভাব বিস্তার করতে পারবে না। তবে আমাকে সত্যিটা খুঁজে বের করতে হবে। কে কিভাবে এই অশুভ শক্তিকে ডেকেছে তা না জানা পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। কিন্তু একবার খুঁজে পেলে, বিশ্বাস করুন, সেই শক্তি আর আপনার বংশকে স্পর্শ করতে পারবে না। আমি এক মুহূর্ত থেমে গভীর দৃষ্টিতে জমিদার বাবুর দিকে তাকালাম। জমিদার বাবু, আপনাকে শুধু একটাই অনুরোধ, ধৈর্য ধরুন, আর আপনার ছোট ছেলে, ওর উপর চোখ রাখুন। ভরসা করার মতো অবস্থায় না থাকলেও তাকে বাদ দেওয়ারও সময় এখন নয়। সবকিছু পরিষ্কার হবে ধীরে ধীরে, তখনই বোঝা যাবে সবকিছু। কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। ঘরের ভেতরে ভারী নীরবতা, সবার চোখ আমার দিকে। অবশেষে আমি ধীরে ধীরে বললাম, জমিদার বাবু, আমি সবার আগে গৃহবন্ধন এবং আপনার দেহবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে চাই। জমিদার বাবু জিজ্ঞেস করলেন, দেহবন্ধন, গৃহবন্ধন, এগুলো করলে কি সবটা ঠিক হয়ে যাবে ঠাকুরমশাই? দেহবন্ধন মানে প্রত্যেকের শরীরকে অশুভ শক্তির প্রভাব থেকে আধ্যাত্মিক বর্মে আবদ্ধ করা। আর গৃহবন্ধন মানে এই বাড়ির চারপাশে এমন এক বলয় তৈরি করা যেখানে কোনো কালো শক্তি ঢুকতে পারবে না। তবে এগুলো সহজ নয়। আগুন, জল, মন্ত্র আর সবার অটল বিশ্বাস চাই। বিশ্বাস ভাঙলে কিন্তু সুরক্ষাও ভাঙবে। জমিদার দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি যা বলবেন তাই করব। আমার ছেলের প্রাণ গেল, এখন নাতির দিকে আর কোনো বিপদ তো আমি আসতে দিতে চাই না। আপনি কিভাবে শুরু করবেন সেটাই বলুন। উদয়চরণ এগিয়ে এসে দৃঢ় গলায় বললেন, সব ব্যবস্থার দায়িত্ব আমার, শুধু বলুন কতদিন লাগবে আর কি কি লাগবে। যদি সব উপকরণ আগে থেকেই প্রস্তুত থাকে এবং সকলেই একাগ্রচিত্তে অংশ নেয়, তাহলে একদিনের মধ্যেই গৃহবন্ধন সম্পন্ন করা সম্ভব। তবে সকালে শুদ্ধি, তারপর সংকল্প,
মন্ত্রপাঠ, রক্ষাচক্র স্থাপন, হোম সব ধাপে ধাপে নিয়ম মেনে এগোতে হবে। রাতের আগে শেষ করতে হবে। বিশ্বাস রাখতে হবে যে মন্ত্রের শক্তি, আগুনের শুদ্ধি আর জল ও ফুলের আশীর্বাদই এই গৃহকে রক্ষা করবে। জমিদার তৎপর হয়ে বললেন, একদিনেই যদি সব সম্পন্ন হয় তবে তবে দেরি করার তো আর কোনো মানে নেই। আপনি বলুন কখন শুরু করব? আগামীকাল ভোর থেকেই প্রস্তুতি নিতে হবে। সকল সদস্য সূচি থাকবে, কেউ সন্দেহ প্রকাশ করবে না। সকালে প্রথমে গৃহ পরিষ্কার ও শুদ্ধি করতে হবে, তারপর সংকল্প নেওয়া হবে, তারপরে মন্ত্রপাঠ এবং রক্ষাচক্র শেষ হবে সন্ধ্যার আগে। উদয়চরণ দ্রুত জিজ্ঞেস করলেন, উপকরণগুলো কি কি লাগবে ঠাকুরমশাই? আমি এখনই ব্যবস্থা করি। আমি ধীরে ধীরে তালিকা বলতে শুরু করলাম। হ্যাঁ, ধূপ, প্রদীপ, গঙ্গাজল, পঞ্চগব্য, কালো তিল, দর্পণ, শঙ্খ, ঘণ্টা, হলুদ, কুসুম, ফল, ফুল, ঘি, তামার পাত্র, সাদা কাপড়, পবিত্র সুতো এবং মন্ত্রপাঠের জন্য নির্ধারিত পুস্তক। এছাড়া দরজা জানলায় রক্ষা চিহ্ন স্থাপন করতে হবে। জমিদারের চোখ জলে ভরে ভরে উঠল। সব ব্যবস্থা হবে। আপনার নির্দেশ মতো রাতেই সব প্রস্তুত করা হবে। আপনি শুধু নির্দেশ দিন ঠাকুরমশাই। আমি দৃঢ় গলায় বললাম, তাহলে আজ রাতেই সবাই উপবাস থাকবে। রাত শেষ হলেই আমরা শুদ্ধির কাজ শুরু করব। কোনো ভুল যেন না হয়। বিশ্বাস বজায় রাখুন, তাহলেই অশুভ শক্তির প্রবেশ রোধ হবে। উদয়চরণ মাথা নত করে বললেন, আপনার কথা শেষ কথা। আমি এখনই লোক পাঠাচ্ছি, সবাই প্রস্তুত থাকবে। উদয়চরণ লোক পাঠানোর জন্য বেরিয়ে গেলেন, আর জমিদার আমাকে নমস্কার করে বললেন, আপনার উপর আমাদের আশা। ঈশ্বর আপনাকে শক্তি দিন। আমি নিঃশব্দে মন্ত্র জপ করতে করতে ভাবলাম, বিশ্বাসের বন্ধনই আসল শক্তি। আর যদি সবাই একাগ্র হতে পারে, এই গৃহ রক্ষা পাবে। তবে সামনের পথ কিন্তু সহজ নয়। আমি মৃদু হাসলাম, আবার গম্ভীর হয়ে বললাম, তবে সামনের পথ কিন্তু সহজ নয়। বিশ্বাস আর একাগ্রতা ধরে রাখতে হবে। আর আজকেই আপনার দেহবন্ধন করতে হবে। আমি এক্ষুনি আপনার দেহবন্ধন করতে চাই। মন্ত্রোচ্চারণের মাধ্যমেই আপনার শরীরকে অশুভ শক্তির প্রভাব থেকে দূর করে ফেলব। জমিদার বিস্ময়ে তাকিয়ে রইলেন। এখনই আপনি শুরু করবেন? এখনই? হ্যাঁ, সময় নষ্ট করা চলবে না। যত তাড়াতাড়ি এই বন্ধন হবে, তত দ্রুত রক্ষা বলয় তৈরি হবে। আপনার মন স্থির করুন। আমি এখনই মন্ত্র পড়ে দেহবন্ধনের আচার শুরু করছি। আপনি শুধু বিশ্বাস রাখুন। আপনি যেহেতু এই বাড়ির কর্তা, তাই আমায় বিশেষভাবে দেহবন্ধন প্রক্রিয়া করতে হবে। জমিদার ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। তার মুখে ক্লান্তির ছাপ থাকলেও বিশ্বাসের আলো ফুটে উঠল। আমি শঙ্খে জল ছিটিয়ে ধূপ জ্বালিয়ে পবিত্র সুতো হাতে নিয়ে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। ওং অশুভ শক্তিনাশায় নমঃ। ওং রক্ষা কবচ স্থিরায় স্বাহা। মন্ত্রের প্রতিটা ধ্বনি যেন বাতাসে ছড়িয়ে পড়ল। তার দেহের চারপাশে এক অদৃশ্য বলয় তৈরি হতে থাকল। আমি গভীর মনোযোগে মন্ত্রপাঠ করতে থাকলাম, যেন শব্দের শক্তি তাকে আধ্যাত্মিক বর্মে আবদ্ধ করছে। কিছুক্ষণ পর আমি চোখ খুলে ধীরে ধীরে বললাম, আপনার দেহবন্ধন সম্পন্ন হয়েছে। মন স্থির রাখুন, ভয় দূর হবে। এখন গৃহবন্ধনের প্রস্তুতি নেব। জমিদার যেন দীর্ঘশ্বাস ফেলে শান্ত হলেন। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ফুটে উঠল। আমি বুঝলাম প্রথম ধাপ সম্পন্ন। সামনে আরো কঠিন পথ অপেক্ষা করছে। জমিদারের ঘরে একজন প্রবেশ করল, যাকে দেখে জমিদারের মুখের রং একটু বদলে গেল। আমি ঘরে প্রবেশ করা ব্যক্তিটিকে লক্ষ্য করতে লাগলাম।
গায়ে পরিষ্কার কিন্তু সাদামাটা পোশাক, চোখে ক্লান্তির ছাপ, মুখে দাড়ির রেখা, ঠোঁট শক্ত করে চেপে আছে, চোখ দুটো তীক্ষ্ণ, তবুও কোথাও যেন দমিয়ে রাখা অস্থিরতা। ভঙ্গিতে দৃঢ়তা থাকলেও বুঝতে পারছিলাম মনের ভেতরে জমে আছে অভিমান আর রাগ। এই বাড়ির ছোট ছেলে, অথচ নিজেকে যেন বাইরে ঠেলে দেওয়া একজন মানুষ। জমিদার বলে উঠলেন, তুমি হঠাৎ এখানে কি করছো? লোকটা উত্তর দিল, না, শুনলাম তুমি নাকি একটা তান্ত্রিক আনছো, তাকেই দেখতে আসলাম। তাই ইনি বুঝি সেই তান্ত্রিক? আমাকে উদ্দেশ্য করে সে বলে উঠল, নমস্কার, আমি এই বাড়ির ছোট ছেলে কুমার ব্যানার্জি। আমি কিছু না বলে শুধু ঘাড় নাড়িয়ে সায় দিলাম। কুমার জমিদার বাবুকে উদ্দেশ্য করে বলল, তোমার কি মনে হয় তোমার এই তান্ত্রিক সব ঠিক করে দেবে? এসব তোমার পাপের ফল। কোনো তান্ত্রিক আর পরিবারের সুখ ফেরাতে পারবে না। মুখ সামলে কথা বলো, কোনটাকে পাপ বলছো তুমি? নিজের ছোট ছেলেকে তার প্রাপ্য বঞ্চিত করছো তুমি, সেইটা পাপ না বলছো? এই সম্পত্তির দায়িত্ব আমি কার হাতে দেব সেটা আমার ব্যাপার। এই নিয়ে কথা বলার তুমি কেউ নও। তুমি যাও এখান থেকে। ঠাকুর মশাইয়ের সামনে আমার মান ইজ্জত আর মিশিয়ে দিও না। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, কিন্তু এসব ঠিক করতে কেউ পারবে না, কেউ পারবে না। তারানাথ বললেন, বুঝলে কিশোরী, আমি আগেও বলেছি, গুরুদেব আর মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি অনেক কিছু উপলব্ধি করতে পারি। তাই এই কুমারকে দেখে বুঝতে পেরেছিলাম মূল গণ্ডগোল এইখান থেকেই শুরু। তবে এটাও আন্দাজ করেছিলাম যে অশুভ শক্তিকে জাগ্রত করা একে দিয়ে একার পক্ষে সম্ভব নয়। কিশোরী জিজ্ঞাসা করল, তাহলে ঠাকুর মশাই ওই কি সে যে এসব করাচ্ছে? পুরোপুরি জানার আগে আমাকে সেই রাতের লোকটির সম্পর্কে জানতে হবে, তবেই অনেক রহস্যের উদ্ঘাটন হবে। এমনকি এই বাড়িতে যেসব অলৌকিক ঘটনা ঘটেছে সেগুলো আদতে কোনো ভৌতিক ব্যাপার কিনা তাও বুঝতে পারবো। কেন ঠাকুর মশাই, আপনি কি আগেই বুঝেছিলেন যে এগুলো ভৌতিক কিছু নয়? আমি কোনো আত্মার উপস্থিতি টের পাইনি। আমি অশুভ শক্তির উপস্থিতি অনুভব করেছিলাম। আমি ঠিক করেই নিয়েছিলাম যে আসলে কে ছিল সেটা না জেনে আমি শান্তি পাব না। সেই সিদ্ধান্ত নিয়েই সেদিন রাতের বেলায় আমি অপেক্ষা করতে শুরু করেছিলাম। সময় যত ধীরে ধীরে এগোচ্ছিল, অথচ আমার উত্তেজনার সময় যেন আরো ভারী হয়ে উঠছিল। বাইরে বাতাস নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূরের কুকুরের ডাক আর পাতার খসখস শব্দ কানে আসছিল। বাড়ির ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি নিঃশব্দে জানলার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। রাত গভীর হতেই চোখে পড়ল আগের দিনের রাতের মতন ধীরে ধীরে বাড়ির অন্ধকার ভেদ করে বাইরে বেরিয়ে এলো লোকটি। তারপর নিঃশব্দে ফটকের দিকে এগোতে লাগলো। সেই লোকটির চলন যেন একই রকম, নীরব, স্থির, অথচ অদ্ভুত রহস্যময়। আমি আগেই প্রস্তুত ছিলাম, তাই দেরি না করে নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। ফটক পেরিয়ে দূরত্ব বজায় রেখে লোকটির পেছনে পা বাড়ালাম। চোখ খোলা রেখে নিঃশব্দে তার গতিপথ অনুসরণ করতে থাকলাম, যেন অন্ধকারের সঙ্গে মিশে গেছি। আর সামনে কেবল সেই লোকটি। সেই লোকটি ধীরে ধীরে জঙ্গলের ভেতরে প্রবেশ করল। আমিও নিঃশব্দে তার পিছু নিলাম। পায়ের নিচে শুকনো পাতা চাপা পড়ে খসখস শব্দ করলেও যতটা সম্ভব সাবধানে হাঁটছি। চারিদিকে নরম কাদামাটি, কোথাও কোথাও শ্যাওলা ধরা পাথর, আর বাতাসে ভিজে পাতার গন্ধ। বাইরে থেকে জঙ্গলটা যতটা ঘন মনে হচ্ছিল, ভেতরে ঢুকতেই বুঝলাম পাতার আড়াল আর লতাগুল্ম ছড়ানো হলেও ভেতরে গভীর দিকে গাছ তুলনায় একটু কম। বড় বড় শাল, সেগুন আর বটগাছের ফাঁকে ফাঁকে আলো এসে পড়ছে। কুয়াশার আস্তরণ হাওয়ার সাথে দুলছে। কোথাও ঝিঝি পোকার অবিরাম ডাক,
আবার কোথাও রাত পাখির ডানা ঝাপটানোর শব্দ। মাঝে মাঝে বাতাসে ভেসে আসছে এক ধরনের পচা কাঠের গন্ধ। মনে হচ্ছে বহুদিন ধরে কেউ এখানে আসে না। লোকটি থামল না, ধীরে ধীরে গভীরের দিকে এগিয়ে যেতে লাগল। আমি গাছের আড়ালে দাঁড়িয়ে তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছি। দূর থেকেই দেখতে পেলাম জঙ্গলের ভেতরে যেন এক অদ্ভুত আলো ছড়াচ্ছে। আগুনের শিখা বাতাসে কাঁপছে, যেন কেউ যজ্ঞ করছে। আলোটা দেখেই বুকের ভেতরটা কাঁপন ধরল। তবুও কৌতূহল আমাকে এগোতে বাধ্য করল। আরো কিছুটা এগিয়ে বুঝলাম জঙ্গলের বাইরে যতটা অন্ধকার আর ঘনত্ব, ভিতরে কিন্তু তেমন নয়। বড় বড় গাছের ফাঁক বেশি, যেন গভীর অংশে প্রকৃতির নিজস্ব এক শূন্যতা। সেখানে আলো ছড়ানো। আগুনের শিখাগুলো উঁচু হয়ে উঠে আবার নিচু হয়ে আসছে। আগুনের পাশে কাঠ সাজানো, ধোঁয়া পাক খেয়ে উঠে যাচ্ছে গাছের ডাল ছুঁয়ে। আগুনের লেলিহান শিখায় চারপাশের ছায়াগুলো কেঁপে কেঁপে উঠছে। আমি শ্বাস আটকে তাকিয়ে রইলাম। লোকটি ধীরে ধীরে আগুনের দিকে এগিয়ে গেল। সামনে বসে আছে এক তান্ত্রিক। সে যজ্ঞকুণ্ডের পাশে আসনে স্থির হয়ে বসেছে। আগুনের আলো তার মুখে পড়ে রহস্যময় ছায়া তৈরি করেছে। তার চারপাশে ছড়ানো শুকনো ফুল, লাল চন্দনের দাগ আর ধূপের ধোঁয়া। তার সামনে পাথরের বেদির উপর স্থাপিত দেবী মূর্তি। আমি প্রথমে তাকিয়ে থমকে গেলাম। চোখ বড় বড় হয়ে গেল, কারণ যে দেবী মূর্তিকে পুজো করা হচ্ছে সেটা কোনো সাধারণ দেবী নন। তিনি শ্মশানবাসিনী ছিন্নমস্তা, মুন্ডচ্ছিন্ন এক নারী। খোলা কেশ উড়ছে, মুখে তীব্র রুদ্রভাব। চোখ দুটো অগ্নিস্ফুলিঙ্গের মতো দীপ্ত, গলায় খুলির মালা, হাতে রক্ত মাখা খড়গ। তার শরীরের ভঙ্গিমায় যেন একদিকে ভয়ঙ্করতা, আবার অন্যদিকে এক অদ্ভুত মোহ। আগুনের আলোয় তার মুখ আরো বিকট, তবুও কোথাও একটা অচেনা টান, এক অজানা শক্তির উপস্থিতি অনুভব করলাম। আমি তাকিয়ে স্থির। লোকটি আগুনের উল্টো দিকে, অর্থাৎ তান্ত্রিকের মুখোমুখি বসে পড়ল, যেন সে জানে কোথায় বসলে সবকিছু পরিষ্কার দেখা যাবে। কিছুক্ষণ আগুনের শিখার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে তার গায়ে থাকা চাদর সরিয়ে দিল। আগুনের আলোয় তার মুখ স্পষ্ট হয়ে উঠল। অবাক হলাম না, কারণ আমি আগেই সন্দেহ করেছিলাম। তবুও সামনে দেখতে পেয়ে শরীরে যেন শীতল স্রোত বয়ে গেল। লোকটি আর কেউ নয়, জমিদার বাড়ির ছোট ছেলে কুমার ব্যানার্জি। তার মুখে কোনো দ্বিধা নেই, যেন এই অদ্ভুত রাত্রির অনুষ্ঠান তার কাছে বহুবার দেখা দৃশ্য। তান্ত্রিকের সামনে স্থির হয়ে বসে সে আগুনের দিকে তাকিয়ে রইল। আমি নিঃশব্দে গাছের আড়ালে দাঁড়িয়ে হৃদয় ধকধক করতে করতে সবটা দেখছি। আগুনের শিখা কাঁপতে কাঁপতে ওঠানামা করছে। তান্ত্রিক স্থির হয়ে বসে আছে, তার চোখ বন্ধ, মুখে এক ধরনের অচেনা গাম্ভীর্য। কুমার ব্যানার্জি আগুনের আলোয় বসে ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। মনে হলো যেন সে কোনো গভীর মানসিক প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ দুজনের মাঝে নিস্তব্ধতা, শুধু আগুনের শব্দ, খড়ের ভাঙা কাঠ টুকরো টুকরো হওয়ার খসখস, ধোঁয়ার ঘূর্ণি, আর মাঝে মাঝে রাতের পাখির ডাক। হঠাৎ তান্ত্রিক চোখ খুলল। তার চোখ দুটো লালচে আলোয় জ্বলছে। সে কুমারের দিকে তাকিয়ে একটানা কয়েক মুহূর্ত যেন তার অন্তর ভেদ করে দেখল। তারপর খুব ধীরে গম্ভীর কণ্ঠে মন্ত্রোচ্চারণ শুরু করল। ওম চিন্নমস্তায় নমঃ, ওম হ্রিং বীজং রুদ্ররূপিণী রক্তপ্রিয়ায় স্বাহা। শব্দগুলো যেন আগুনের শিখায় মিশে গেল। বাতাস ভারী হয়ে উঠল। কুমার চোখ বন্ধ করে বসে রইল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, তবুও মনে হলো সে মন্ত্রের স্পন্দনে কাঁপছে। আগুনের আলো তার মুখে পড়ে কখনো তীব্র, কখনো মৃদু ছায়া তৈরি করছে। এই দৃশ্য যেন মানুষের নয়, অন্য এক জগতের। তান্ত্রিক আবার চোখ খুলে কুমারের সামনে ছোট একটি পাত্র এগিয়ে দিল।
পাত্রের ভিতরে লাল রঙের তরল, ধূপ, চন্দন আর কিছু অচেনা ভেষজের গন্ধ ছড়াচ্ছে। সে হাতে অগ্নিশিখার ধোঁয়া নিয়ে তরলে ছিটিয়ে দিল। তারপর কুমারের দিকে তাকিয়ে মাথা নাড়ালো, যেন তাকে কোনো সিদ্ধান্ত নিতে বলছে। কুমার এক মুহূর্ত দ্বিধা করল না। সে ডান হাত আগুনের দিকে বাড়িয়ে কিছু অঙ্গভঙ্গি করল। তারপর পাত্রের তরলে আঙুল ছোঁয়ালো। তার চোখ দুটো খুলে গেল। চাহনিতে অদ্ভুত দৃঢ়তা, যেন সে জানে এই আচার তার জন্য অপরিহার্য। তান্ত্রিক এবার অন্য একটা মন্ত্র পড়ল। এইবার শব্দগুলো আরো তীব্র, দ্রুত, যেন অগ্নির মতো ছুটে আসছে। রুদ্রায় বীরায় স্বাহা রক্তবীজ প্রাণিতেজ শক্তিরূপিণী অবতরা। মন্ত্রের প্রতিধ্বনি যেন চারিদিকে ছড়িয়ে পড়ল। আগুনের শিখা হঠাৎ লম্বা হয়ে উঠে আবার ছোট হয়ে গেল। কুমারের শরীরে এক ঝলক কম্পন দেখা গেল। তার শ্বাস ভারী হল। তান্ত্রিক চোখ বন্ধ করে মাথা দোলাতে দোলাতে ধীরে ধীরে কুমারের দিকে হাত বাড়ালো। আঙুলের ডগায় আগুনের তাপ। তারপর বাতাসে অদ্ভুত এক চিহ্ন আঁকল, ত্রিভুজ, বৃত্ত আর কিছু গূঢ় রেখা। যেন এই চিহ্নের মধ্যে দিয়েই শক্তির প্রবাহ ঘটবে। কুমার চোখ খুলে তান্ত্রিকের সেই রেখার দিকে তাকালো। তার মুখে ভয় নেই, বরং এক ধরনের নিষ্ঠুর শান্তি। তারপর সে নিজের কপালে আগুনের আলো ছোঁয়ালো। তান্ত্রিক তার কানে ফিস ফিস করে কিছু বলল। শব্দগুলো স্পষ্ট শুনতে পেলাম না, তবে যেন আদেশ কিংবা শপথের মতো। কুমার মাথা নাড়ল। তারপর দুহাত একত্র করে আগুনের দিকে তুলে প্রণাম করল। আমি গাছের আড়ালে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে আমার শরীর যেন জমে গেল। এ যেন শুধু পূজা নয়, এক গূঢ় শক্তির দীক্ষা। তান্ত্রিক ধীরে ধীরে মন্ত্র শেষ করল। আগুনের শিখা কমে এলো। বাতাস ভারী, যেন এক অলৌকিক শক্তির আদান প্রদান সম্পন্ন হল। কুমার স্থির হয়ে বসে রইল, তার চোখ আগুনের দিকে নিবদ্ধ। তান্ত্রিক মৃদু হাসল। কুমার বলে উঠল, বাবা, আপনি তো বলেছিলেন বড় দাদা আর না থাকলে সবকিছু আমার হবে, সেটা কি নিশ্চিত? তান্ত্রিক ধীরে ধীরে মাথা নেড়ে চোখ সরু করে বলল, শুধু বড় দাদাকে সরালেই হবে। তার ঘরের সন্তান বেঁচে আছে, সে থাকলে সেই পথ কোনোদিনও খুলবে না। রক্তের সূত্র ছিন্ন না করলে শান্তি পাবে না। কুমার অস্থির, নিচু স্বরে বলল, সন্তানটাকে শেষ করতে হবে? এত কঠিন কথা? তান্ত্রিক ঠান্ডা স্বরে বলল, কঠিন বলেই তো শক্তির দরকার। যা চাইছো তা সহজে আসে না। সম্পত্তির পথে বাধা দূর করতেই হবে। আজ দ্বিধা করলে কাল সব হারাবে। কুমার মুষ্টিবদ্ধ করে দাঁত চেপে বলল, আমি 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 পিছু হটব না। যা করতে হবে করব। আমাকে পথ দেখান। তান্ত্রিকের চোখে অদ্ভুত দীপ্তি। নিচু গলায় বলল, তবে শপথ করো, দ্বিধার কোনো জায়গা রাখবে না। যিনি ছিন্নমস্তা, তিনি রক্তের বিনিময়ে শক্তি দেন। কুমার গভীর শ্বাস নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি শপথ করছি, যে বাধা সামনে আসবে তাকে ছিন্ন করে আমি এগোবো। তান্ত্রিক সন্তুষ্টির হাসি হাসল। আগুনের আলোয় তাদের মুখ কঠিন ছায়ায় ঢাকা পড়ে গেল। যেন এই শপথের মধ্যেই তাদের সম্পর্ক স্থির হয়ে গেল, লোভ আর অন্ধকারের বন্ধনে। আমি এই সব দেখে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। যতটা দেখার ছিল ততটাই দেখেছি, আর যা বোঝার ছিল তাও বুঝে গেছি। আগুনের শিখা, ছায়ায় ঢাকা তান্ত্রিকের মুখ, কুমারের চোখে জ্বলন্ত লোভ, সব যেন একসাথে আমার সামনে স্পষ্ট হয়ে উঠেছিল। শ্মশানবাসিনী ছিন্নমস্তা দেবীকে জাগিয়ে
তাকে দিয়ে জমিদার বাড়ির সর্বনাশ করানোর চেষ্টা চলছে। এই সত্য আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, এরা দেবীর নাম ব্যবহার করছে আর লোভে অন্ধ হয়ে সবকিছু নষ্ট করতে চাইছে। এই সত্য নিয়ে জমিদার বাড়ির সবাইকে জানাতেই হবে। রাত গভীর হলেও আমি দ্রুত ফিরে এলাম। নিঃশব্দে বসে পড়লাম ধ্যানে। চোখ বন্ধ করতেই আগুনের আলো, তান্ত্রিকের মুখ, কুমারের চোখ সব একের পর এক ভেসে উঠল। বুকের ভেতরে শীতল ঢেউ উঠল। মনে হলো ছিন্নমস্তা দেবীর রুদ্র মুখ যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি শিউরে উঠলাম, কিন্তু তবুও স্থির থাকতে হবে। গভীর শ্বাস নিয়ে আমি মধুসুন্দরী দেবীকে ডাকতে শুরু করলাম। আমি চোখ বন্ধ করে উচ্চারণ করলাম, মা, মা মধুসুন্দরী দেবী, আমাকে পথ দেখাও। এই অশুভ শক্তির মোকাবিলা করতে আমি একা পারবো না। তুমি ছাড়া আমার আর কেউ নেই মা। আমায় বলো, আমায় বলো আমি কি করব। বারবার নাম জপতে জপতে আমি যেন এক গভীর স্তব্ধতার মধ্যে ডুবে গেলাম। সময়ের বোধ হারিয়ে গেল। হঠাৎ মনে হলো ঘরের মধ্যে আলো ছড়িয়ে পড়ছে। চোখ খুলতেই দেখলাম যেন আলোর মাঝে এক শান্ত করুণাময় মুখ। তার চোখে শান্তির ঝিলিক, মুখে মাতৃ স্নেহের ছাপ। তিনি আমাকে আশ্বাসের দৃষ্টিতে দেখলেন। আমি হাঁটু গেড়ে প্রণাম করলাম। তিনি যেন মৃদু কণ্ঠে বললেন, মা ছিন্নমস্তার রুদ্র রূপে নয়, তার মাতৃ সরল রূপকে পুজো করো। শান্তির আলো ছড়াও, তবেই অশুভ শক্তি দূর হবে। বিশ্বাস হারিও না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মা, মা, আমি কি পারবো মা, আমি কি পারবো? তিনি আশীর্বাদের ভঙ্গিতে হাত তুললেন। তার উপস্থিতি যেন আমার ভেতরের ভয়কে ধীরে ধীরে দূর করে দিল। আমি চোখ বন্ধ করে তার পায়ে মাথা ঠেকালাম। মনে হলো ভেতরে এক অদ্ভুত সাহস জন্ম নিচ্ছে। সকালের আলো ফুটতেই আমি জমিদার আর উদয়চরণকে একত্র করলাম। তাদের মুখে উদ্বেগ স্পষ্ট। আমি কোনো ভূমিকা না করেই সব খুলে বললাম। আমার কথা শুনে জমিদারের মুখ কঠিন হয়ে গেল। উদয়চরণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। তারপর জমিদার মশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি যা বলছো তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমাদের পরিবারের অতীত, অনেক পুরনো এক শত্রুতা আছে। বছর 20 আগে এক তান্ত্রিক আমাদের জমিদারির শত্রুতা করেছিল। আমাদের পৈতৃক সম্পত্তি কেড়ে নিতে চাইত। অনেক চেষ্টায় সে ব্যর্থ হয়েছিল। তাকে পুরো গ্রামের সামনে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এত বছর কিছুই হয়নি, তবে তার সেই ক্রোধ যে এখনো রয়ে গেছে। তিনি থামলেন, চোখে বেদনা। তারপর নিচু গলায় বললেন, আমরা তখন ভাবিনি আবার সে ফিরে আসবে, আর তার হাত ধরে কুমার। উদয়চরণ বিস্ময়ে মুখ হাঁ করে তাকিয়ে রইল। আমি দৃঢ় কণ্ঠে বললাম, হ্যাঁ, লোভ তাকে অন্ধ করে দিয়েছে। সে নিজের পরিবারকেই ধ্বংস করতে চাইছে। আমাদের এখনই সতর্ক হতে হবে। মা মধুসুন্দরীর আশীর্বাদ নিয়ে মাতৃ সরল রূপে পুজো করতে হবে। তবেই মা ছিন্নমস্তার রুদ্র ক্রোধ শান্ত হবে। তবে আজ থেকে এই ক্রিয়া শুরু করতে হবে। জমিদারের মুখে এক ধরনের আশার আলো ফুটে উঠল। তিনি মাথা নাড়লেন, সম্মতি দিয়ে বললেন, আপনি আমাদের বাঁচান এই বিপদের হাত থেকে ঠাকুরমশাই। যা করতে হয় আপনি তাই করুন। ছেলে তো অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছে। আমি আর আমার নাতিকে হারাতে চাই না। তবে আজ থেকেই দেবীর মাতৃ সরল রূপে পূজা শুরু করব। অশুভ শক্তিকে ছিন্ন করার আগে নিজের ভেতরের ভয় আর দ্বিধা দূর করতে হবে। জমিদার কাঁপা গলায় বললেন, আমাদের যা করতে হবে আমরা তাই করব। আমরা এই বাড়িকে রক্ষা করব। উদয়চরণ দৃঢ়ভাবে বলল, আমরা মায়ের আশ্রয় নেব।
অশুভকে থামাবো। আমার বুকের ভেতর যেন নতুন শক্তির সঞ্চার হলো। আমি জানতাম এই যুদ্ধ সহজ নয়, সামনে অনেক বিপদ, কিন্তু মায়ের আশীর্বাদ থাকলে অন্ধকারও দূর হবে। আমি চোখ বন্ধ করে নিঃশব্দে প্রার্থনা করলাম, মা আমাকে শক্তি দাও, মা আমাকে শক্তি দাও। আমি জানতাম উমারকে সামলে না রাখলে আমাদের পুজো কোনোভাবেই সম্পন্ন হবে না। সে বাধা দেবার চেষ্টা করবে। তাই সকালে জমিদার আর উদয়চরণকে জানিয়ে দেবার পর আমি নিজেই ছাই তৈরি করার প্রস্তুতি নিলাম। ঘরের এক কোণে একটি পাত্র রাখলাম, তাতে শ্মশানের পবিত্র ছাই নিয়ে প্রথমে ঘৃত ঢাললাম, তারপর সর্ষে, কালো তিল, বিল্লপত্র ছিটিয়ে দিলাম। শেষে সামান্য গঙ্গা জল ছিটিয়ে পাত্রের মুখ খুলে রাখলাম। আগুন ধরাতেই ধীরে ধীরে ধোঁয়া উঠতে শুরু করল। ঘৃতের গন্ধ আর ধোঁয়ার মধ্যে একটা অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল। আমি চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিলাম, তারপর দুহাত জোড়ো করে মন্ত্রপাঠ করতে শুরু করলাম। ওং হ্রিং ছিন্নমস্তায় ফট, ওং হ্রিং ছিন্নমস্তায় ফট, ওং হ্রিং ছিন্নমস্তায় ফট। প্রতিবার উচ্চারণের সঙ্গে সঙ্গে ছাইয়ের ওপর আলো যেন নাচতে লাগলো। আগুনের শিখা ছোট হলেও ছাই যেন জীবন্ত হয়ে উঠেছে। আমি মন স্থির রেখে আবার জপ করলাম কয়েকবার। পরে মনে হলো ছাইয়ের ভেতরে শক্তির সঞ্চার হয়েছে। শেষবার উচ্চারণের পর পাত্রে থাকা ছাই ঠান্ডা হতে দিলাম, তারপর গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করলাম। একটু পরে পাত্রের ছাই হাতে নিয়ে আমি কুমারের ঘরের দরজার সামনে দাঁড়ালাম। জমিদার ও উদয়চরণ দুজনেই নিঃশব্দে পাশে দাঁড়িয়ে। আমি দরজার চারিদিকে ছাই ছেটাতে ছেটাতে নিচু গলায় বললাম, ওং হ্রিং ছিন্নমস্তায় ফট, স্থির স্থির রক্ষ রক্ষ। ছাই দিয়ে এক অদৃশ্য বৃত্ত তৈরি করলাম। দরজার সামনে ছিটিয়ে শেষ করে আমি আবার একবার মন্ত্রোচ্চারণ করলাম। মনে হলো বাতাস যেন থমকে গেছে। জমিদার স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। উদয়চরণ বিস্ময়ে মুখ খুলে দাঁড়িয়ে। আমি বললাম, এখন সে বেরোতে পারবে না। যতক্ষণ পূজা শেষ না হয় ততক্ষণ এই বন্ধন থাকবে। জমিদার গভীর নিঃশ্বাস ফেলে মাথা নাড়লেন। উদয়চরণ ধীরে বললেন, মায়ের কৃপায় আমরা রক্ষা পাবো। আমি দরজার দিকে শেষবার তাকিয়ে মনে মনে প্রার্থনা করলাম, মা মা রক্ষা করো, এই পুজোয় যেন কেউ বাধা দিতে না পারে। আমি জানতাম সময় খুব কম, তাই সকালে সবাইকে বলে দ্রুত পূজার প্রস্তুতি শুরু করলাম। ঘরের মাঝখানে লাল কাপড় বিছিয়ে তার উপর মায়ের প্রতিমা স্থাপন করলাম। শ্মশানবাসিনী ছিন্নমস্তা দেবীর রুদ্র রূপ যেন আলো ছড়াচ্ছে। সামনে একটি ছোট্ট পাত্রে ঘৃত দিয়ে প্রদীপ জ্বালালাম। পাশে ধূপ আর আগরবাতি ধরাতেই ধোঁয়া ঘুরে ঘুরে ছড়িয়ে পড়ল। আরও কিছু সামগ্রী সাজালাম। শ্মশানের ছাই, সর্ষে, কালো তিল, বিল্লপত্র, ঘৃত, গঙ্গা জল সব একত্র করে পবিত্র পাত্রে রাখলাম। একটি রুদ্রাক্ষের তাবিজ দরজায় টাঙানোর জন্য প্রস্তুত রাখলাম। ফল, মিষ্টি আর নৈবেদ্য সাজিয়ে মায়ের সামনে নিবেদন করলাম, রেখে দিলাম। সবকিছু প্রস্তুত হলে আমি আসনে বসে চোখ বন্ধ করলাম। বাতাস যেন থমকে গেছে। প্রদীপের আলো স্থির। ধূপের ধোঁয়ার মধ্যে দেবীর রূপ যেন স্পষ্ট হয়ে উঠল। আমি গভীরভাবে শ্বাস নিয়ে মন্ত্রপাঠ শুরু করলাম। ওং হ্রিং ছিন্নমস্তায় ফট, ওং হ্রিং ছিন্নমস্তায় ফট। মন্ত্রের ধ্বনি ঘরের ভেতরে প্রতিধ্বনি তুলল। মনে হলো দেবী যেন চোখ খুলে আশীর্বাদ দিচ্ছেন। তার মুখে এক গভীর করুণার হাসি ফুটে উঠল। আলো ছড়িয়ে যেন পরিবেশ পবিত্র হয়ে গেল। মনে মনে প্রণাম জানিয়ে আমি শুনতে পেলাম, ভয় করো না,
বিশ্বাস রেখো, তোমার সংকল্প সফল হবেই। আমি মাথা নত করলাম। তারপর আবার মন্ত্র পাঠ করে গৃহবন্ধনের ছাই তৈরি করলাম। ছাই হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে ছেটাতে ছেটাতে বললাম, ওং গৃহবন্ধনায় নমঃ, স্থির স্থির রক্ষ রক্ষ ফট। ছাই ছিটিয়ে এক অদৃশ্য আবরণ তৈরি করলাম। দরজার চারপাশে যেন এক শক্তির বৃত্ত দাঁড়িয়ে গেল। সবাই নীরবে তাকিয়ে রইল। আমি শেষবার প্রণাম জানিয়ে বললাম, মা, এ বাড়ির সবাইকে রক্ষা করুন মা। সব সামগ্রী, আলো, ধোঁয়া, ছাই সব মিলিয়ে পরিবেশ যেন অন্য এক জগতে পৌঁছে গেল। জানতাম পূজা শুরু হয়েছে, মা জাগ্রত হয়েছেন। তাঁর আশীর্বাদেই আমরা এই ভয়ঙ্কর সময় পার করব। সবকিছু গুছিয়ে নিতে নিতে সন্ধ্যা নেমে এলো। আকাশে আলো ফিকে হয়ে গেছে, জঙ্গলের ছায়া আরো ঘন। আর অপেক্ষা করতে পারলাম না। বুকের ভেতর রাগ আর সংকল্প জ্বলে উঠছে। সেই তান্ত্রিকের বিনাশ না হওয়া পর্যন্ত এই বিপদ কাটবে না। আমার লক্ষ্য একটাই, তার অন্যায়ের শাস্তি দিতে হবে। আমি দ্রুত জঙ্গলের দিকে রওনা দিলাম। পথের ধুলো, শুকনো পাতা, বাতাসের শোঁ শোঁ শব্দ সব মিলিয়ে যেন অশুভ ছায়া ঘিরে ধরেছে। তবুও থামলাম না। অবশেষে সেই স্থানে পৌঁছালাম। আগুনের দপদপ আলোয় বসে আছে তান্ত্রিক। তার চোখ বন্ধ, মুখে এক অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে চোখ খুলে আমায় দেখল। তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ছুরির মতন বিঁধে গেল। সে ক্ষুব্ধ হয়ে বলল, আমি আগের দিন তোর উপস্থিতি টের পেয়েছিলাম। জানতাম তুই কিছু একটা করবি। তুই ভাবলি এসব করে তুই আমাকে ঠেকাতে পারবি, আমার হাত থেকে জমিদারের পরিবারকে রক্ষা করতে পারবি? কখনো না, কখনো না। আমি ওই পরিবারকে কখনো শান্তিতে থাকতে দেব না। তার চোখে বিদ্বেষের আগুন, মুখে অশুভ হাসি। আমি দাঁড়িয়ে রইলাম, নিঃশঙ্ক, দৃঢ়। যুদ্ধ শুরু হতে যাচ্ছে। তান্ত্রিকের কথা শেষ হতেই সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে লাল আগুনের মতো দৃষ্টি, ঠোঁটে মন্ত্র ফিসফিস করতে লাগলো। আমি বুঝলাম আর দেরি করলে সে মায়ার জাল ছড়িয়ে আমাকে দুর্বল করে দেবে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তুই যতই চেষ্টা করিস কর, আজ তোকে অন্যায়ের শাস্তি দিয়েই আমি ফিরব। জমিদার পরিবারকে তুই ছুঁতে পারবি না। সে হেসে উঠল, একটা শীতল অমানবিক হাসি। তারপর তার দুই হাত তুলে বলল, কালী কালী মহাকালী ছায়া স্থির হও। তার চারিদিকে বাতাস ঘুরে উঠে কালো ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ল। মাটি যেন কেঁপে উঠল, আগুনের শিখা দুলে উঠল। আমি চোখ বন্ধ করে গভীরভাবে মন্ত্র পাঠ শুরু করলাম। ওং হ্রিং ছিন্নমস্তায় ফট, স্থির স্থির রক্ষ রক্ষ। আমার শরীরের ভেতর থেকে শক্তি উঠে এলো। হাতের আঙুলে আলো যেন জমে উঠল। আমি মন্ত্রের সঙ্গে সঙ্গে ছাই ছিটিয়ে চারপাশে রক্ষা চক্র তৈরি করলাম। ধীরে ধীরে অদৃশ্য শক্তির বৃত্ত আমাকে ঘিরে ধরল। তান্ত্রিকের ছায়ার সঙ্গে আমার আলোর সংঘর্ষ হলো। সে আবার মন্ত্রোচ্চারণ করল, ওম ভূত প্রেত পিশাচ বিনাশিনী ক্রূর শক্তি প্রস্ফুটিত হোক। তার শব্দে ছায়া যেন ঘন হতে লাগলো। কিন্তু আমি চোখ খুলে শক্তির বৃত্ত আরো জোরালো করলাম। ওং হ্রিং ছিন্নমস্তায় ফট, স্থির স্থির রক্ষ রক্ষ। আমার মন্ত্রের আলো ছড়িয়ে তান্ত্রিকের ছায়ায় আঘাত করল। ধোঁয়ার কালো আস্তরণ ছিন্ন হয়ে যেতে লাগলো। তান্ত্রিকের মুখ বিকৃত হলো। সে পিছিয়ে গেল, তার চোখে বিস্ময় আর রাগ। আমি স্থির গলায় বললাম, মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি। অন্যায়ের শক্তি এখানে টিকবে না, এবার থাম। তান্ত্রিক আরেকবার মন্ত্র উচ্চারণ করতে গিয়েও হাত কাঁপিয়ে ফেলল। তান্ত্রিক আরো জোর করে মন্ত্র বলল, কিন্তু আমার তৈরি রক্ষাচক্র তাকে আটকে দিল।
সে হাত বাড়ালেও ছায়া অদৃশ্য হয়ে ভেঙে গেল। ছাইয়ের আবরণে ধোঁয়া ছড়িয়ে তার শক্তি ক্রমশ ফিকে হতে লাগল। শেষ মুহূর্তে সে ধীরে ধীরে পিছিয়ে গেল, চেষ্টা করলো আবার আক্রমণ করতে, কিন্তু সবই ব্যর্থ। বাতাসে তার আওয়াজ কমে এলো। আমি চোখ বন্ধ করে প্রণাম জানালাম। মায়ের আশীর্বাদেই তান্ত্রিকের শক্তি চিরতরে নষ্ট হয়ে গেছে। সে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। অন্যায় আর কখনো এই বাড়িতে প্রভাব ফেলতে পারবে না। লড়াই শেষ। রাত গভীর হলে আমি জঙ্গল ত্যাগ করলাম। চাঁদের হালকা আলোয় পথ দেখছিলাম। তান্ত্রিকের পরাজয় এবং মায়ের আশীর্বাদের শক্তি এখন আমার সঙ্গে। ভোরের প্রথম কিরণ জমিদার বাড়ির উপর পড়তেই দেখলাম বাড়ির ছাদে হালকা আলো খসে পড়ছে। পাখির ডাক, ঝাউয়ের পাতার শিহরণ, সব মিলিয়ে নতুন দিনের সূচনা। আমি ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। কুমার ঘরে বন্দী। দরজার চারপাশে মন্ত্রযুক্ত ছাইয়ের আবরণ শক্ত। সে চেষ্টা করল বের হতে, কিন্তু ছাইয়ের শক্তি তাকে আটকে রেখেছে। সে ঘরে মাটিতে পড়ে কাতরাচ্ছে। আমি বুঝলাম মা তার ওপর রুষ্ট হয়েছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, কুমার, তুমি অন্যায় করেছ। নিজের পরিবারের ক্ষতি করে তুমি এই পুরো সম্পত্তি নিতে চেয়েছিলে। সেটা মা হতে দেয়নি। মায়ের রূপকে জাগ্রত করে তুমি সেই শক্তি কাজে লাগিয়ে অপব্যবহার করতে চেয়েছিলে। সেটা কিন্তু মা মেনে নিতে পারেননি, আর তাই তিনি রুষ্ট হয়েছেন তোমার ওপরে। কুমার হাত জোড় করে বলল, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি সব বুঝেছি, আমাকে মাফ করে দেন। আর আর কখনো আমি এমন অন্যায় করব না। আমায় সুস্থ করে দেন ঠাকুর মশাই। কুমার এখন বুঝতে পারছে ক্ষমা পাওয়া এবং পরিবর্তন করা সম্ভব, কিন্তু অন্যায় কাজ কখনো সফল হয় না। আমি আমার হাতে থাকা মন্ত্রযুক্ত জল মায়ের নাম করে তার শরীরের ওপর ছিটিয়ে দিলাম। সে ধীরে ধীরে শান্ত হল, কিন্তু তবুও নিথর হয়ে পড়ে রইল। বাড়ির সবাই মিলে তাকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। আমি সেই ঘর থেকে বেরিয়ে এসে দালানের দিকে এগিয়ে গেলাম। জমিদার বাবু বললেন, মা তার পাপের শাস্তি তাকে দিয়েছে। আমি কতবার বারণ করেছি, তবু সে নিজের লোভ লালসা কিচ্ছু কমালো না। আজ এই ঘরের এই দশা একমাত্র তার দোষে। আমি জমিদার বাবুকে আশ্বাস দিয়ে বললাম, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। জমিদার বাবু হাত জোড়ো করে বললেন, ঠাকুর মশাই, আমার নাতিকে একেবারে সুস্থ করে দিন। নাতিকে সম্পূর্ণ সুস্থ করতে হলে ছিন্নমস্তা দেবীর পায়ের কাছে এক বিশেষ ফুল দিতে হবে। ওই ফুলটি তার কপালে ছোঁয়ালে মা তার রক্ষা করবেন। উদয়চরণ কণ্ঠ নামিয়ে জিজ্ঞেস করল, কি ফুল লাগবে গো? আমি স্থির হয়ে বললাম, গাঢ় লাল জবা ফুল। এটা মায়ের পায়ে দিতে হবে। জমিদার বাবু উদ্বিগ্ন হয়ে বললেন, এই ফুল কোথায় পাবো ঠাকুর মশাই? এই ফুল খুবই বিরল, সহজে পাওয়া যায় না। জমিদার বাবু ভেঙে পড়লেন। কণ্ঠ নামিয়ে কেঁপে বললেন, তাহলে কি আমার নাতি আর কখনোই সুস্থ হবে না? মা গো, মা তুমি রক্ষা করো মা। মা চাইলে সব ঠিক হয়ে যাবে। সেই সময় হঠাৎ বাইরে থেকে একটা ছোট্ট মেয়ে ফটক দিয়ে ঢুকল। সে বলল, ফুল লাগবে গো, আমার কাছে অনেক ফুল আছে। আমি পেছন ঘুরে তাকালাম। মেয়েটি শাড়ি পরিহিতা, আলতা পায়ে নুপুর বাঁধা। ধীরে ধীরে সে এগিয়ে আসছে। আমি তার কাছে গিয়ে বললাম, তোর কাছে কি ফুল আছে মা? মেয়েটি খিলখিলিয়ে হেসে উঠে তার ফুলের ঝুড়ি এগিয়ে দিল। ঝুড়িতে সেই কাঙ্ক্ষিত গাঢ় লাল জবা ফুলও রয়েছে। আমি হাত বাড়িয়ে ঝুড়ি থেকে ফুলটি হাতে নিলাম। মেয়েটির দিকে তাকাতেই সে নীরবভাবে হাসছে।
জমিদার বাবুর দিকে দেখিয়ে বললাম, এই তো পেয়েছি, এই সেই ফুল। উদয়চরণ আর জমিদার জোর করে প্রণাম করল। মা গো, মা তুমি আছো? মা, মা তুমি আমাদের আশীর্বাদ করো মা। আমি মায়ের কাছে প্রণাম জানিয়ে পিছনে ঘুরলাম মেয়েটির দিকে যেতে, কিন্তু দেখি সে নেই, কেউ নেই সেখানে। বাতাসে মিশে আছে চন্দনের সুবাস, যেন স্বয়ং দেবী এসেছিলেন। মনে মনে বললাম, মা, মা তুমি আমাকে এমনভাবে আশীর্বাদ করে গেলে, এটাই আমার জন্য যথেষ্ট। ফুলটি নাতির কপালে ছোঁয়াতেই সে ধীরে ধীরে চোখ খুলল, মুখে প্রাণের আভা ফিরল, দেহে আবার শক্তি ফিরে এলো। সবাই যেন হাফ ছেড়ে বাঁচল। জমিদার পরিবার একে অপরের দিকে তাকিয়ে আনন্দে ভরে উঠল। আকাশে হালকা গোলাপি রেখা, পাখিরা কিচিরমিচির ডেকে যেন শুভ সংবাদ দিচ্ছে। বাতাসে এক ধরনের প্রশান্তির সুবাস, চন্দনের গন্ধের সঙ্গে মিশে আছে ফুলের মিষ্টি গন্ধ। মনে হচ্ছিল মা নিজে এসে আশীর্বাদ দিয়ে নতুন জীবন শুরু করালেন। আমি মনে মনে প্রণাম জানালাম। মা, মা তোমার কৃপায় সব ঠিক হয়ে গেল। মা, তোমার আশীর্বাদ থাকুক সব সময়। শুনছিলেন আনিশা দাসের কলমে বিজয়গড়ের আতঙ্ক। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, সুরজিতা, সৌরভ, সুজন, জ্যোতির্ময়, অয়ন্তিকা, বর্ণক, প্রণীত, সোমা এবং ঋতম। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের ধ্বনি সম্পাদনা, কণ্ঠ সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।